এমন একটি মানুষ আসলে যাদের স্মৃতিচারণ করা আমার জন্য একটি ইটস এ গ্রেট জয় ফর মি, আমার জন্য খুবই আনন্দের বিষয়। উনি ছিলেন একজন এমন একজন মানুষ যিনি সব দলের সব মতের মানুষের সাথে স্বচ্ছন্দে উনি বেড়াতে পছন্দ করতেন এবং ওনার সবাই ওনার কাছে আসতো, সব দলের লোক ওনার কাছে আসতো, সব মতের লোক আসতো। আমি যতটুকু ওনাকে দেখেছি উনি সত্যিকার অর্থে একজন ভালো মানুষ ছিলেন। ভালো মানুষ বলতে যা বোঝায় সে ভালো মানুষ ছিলেন। আমি মনে করি যে মোশাররফ ভাই যে জীবনটা নিয়ে আসছিলেন তার কৃতির চেয়েও মানুষটা ছিলেন আরো বড়। এমন একটি ক্ষণজন্ম মানুষ ছিলেন যিনি সর্বক্ষেত্রে সফলতা অর্জন করেছেন। স্বামী হিসেবে উনি ছিলেন একজন অসাধারণ মানুষ। কোন স্ত্রীকে কোন স্বামী বোধহয় এতটা স্বাধীনতা দেয় না। স্বাধীনতা আমরা জানি যে মানুষকে উশৃঙ্খল করে তোলে, কিন্তু আমাকে সেই স্বাধীনতা দায়িত্ববোধ এনে আসসালামু আলাইকুম সুপ্রিয় বন্ধুগণ, চ্যানেল এ লাইভ স্ট্রিমে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আপনারা দেখছেন চ্যানেলের আজকের এই আয়োজনে আমরা একজন সাদা মনের আলোকিত মানুষকে নিয়ে আলোচনা করার জন্য আমরা আজকে এখানে কয়েকজন অতিথিকে আমরা আমন্ত্রণ জানিয়েছি। আপনারা জানেন মোহাম্মদ মোশাররফ হোসেন একজন আলোকিত মানুষ ছিলেন। তিনি সাংবাদিকতা, সংবাদপত্র, সংবাদ মাধ্যমের উদ্যোক্তা, ব্যবসায়ী থেকে শুরু করে বিভিন্ন অঙ্গনে তার বিচরণ ছিল। রাজনৈতিক অঙ্গনে তার সর্বশেষ পরিচয় ছিল তিনি বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ছিলেন। তিনি ফেনী জেলার রাজনীতির সাথে জড়িত ছিলেন, 3 বারের জাতীয় সংসদ সদস্য ছিলেন। এই সব পরিচয়ের পাশাপাশি সবচেয়ে বড় পরিচয় তিনি হচ্ছেন অত্যন্ত জনদরদী একজন রাজনীতিক ছিলেন, সমাজসেবক ছিলেন। তার জনকল্যাণ তার ছিল নেশা। এমন একজন ব্যক্তি এই মোশাররফ হোসেন, তার আজকে 6ষ্ঠ মৃত্যুবার্ষিকী। এখন থেকে 6 বছর আগে 2014 সালে আমরা তাকে হারিয়েছি। এরকম একজন গুণী মানুষকে আমরা হারিয়ে আমাদের সমাজ, আমাদের রাজনীতি, আমাদের অর্থনীতি, আমাদের ব্যবসায়িক অঙ্গন, ব্যাংকিং সেক্টর একটা অপূরণীয় ক্ষতির সম্মুখীন হয়েছে। তো সেই মানুষটিকে নিয়ে আমরা আজকে আলোচনার আয়োজন, এই ভার্চুয়াল আলোচনার আয়োজন করার মূল লক্ষ্য হচ্ছে এ ধরনের মানুষ কিন্তু বারবার জন্মায় না এবং অনেক জন্ম নিয়েছে তা নয়, অত্যন্ত ক্ষণজন্মা আমরা বলবো একজন যিনি আমাদেরকে এই সমাজের বিভিন্ন অঙ্গনে ঐতিহাসিক ভূমিকা রেখে গেছেন। সেই ভূমিকা আমাদের চিরস্মরণীয় হয়ে থাকবে। প্রত্যেকটি অঙ্গনে তার যে বিচরণ, তার যে সাফল্য, তার যে হৃদ্যতাপূর্ণ জনগণের সাথে যে সম্পর্ক, সেই সম্পর্কগুলো আমাদের সমাজের জন্য আমি মনে করি যে এটা আমাদের এই আলোচনার মূল কারণ হচ্ছে যে আমরা নতুন প্রজন্মকে আমরা জানাতে চাই যে মোশাররফ হোসেনদের মতো মানুষের বেশি বেশি করে দরকার। মোশাররফ হোসেনদের মতো যাদের বৈশিষ্ট্য, যেসব বৈশিষ্ট্য নিয়ে এই মানুষগুলো আমাদের সমাজে কাজ করেছেন, তাদের বৈশিষ্ট্যের মানুষের বড়ই অভাব। তাদের বৈশিষ্ট্যের মানুষের সংখ্যা খুবই নগণ্য। এই নগণ্য সংখ্যক এই সমাজের যে নগণ্য সংখ্যক মানুষ আছে তাদেরকে উৎসাহিত করা এবং নতুন প্রজন্মকে জানান দেয়া যে মোশাররফ হোসেনদের মতো চরিত্র, তাদের মধ্যে যে বৈশিষ্ট্যগুলো ছিল সেই বৈশিষ্ট্যগুলো যদি ধারণ করতে পারে নতুন প্রজন্ম, তাহলেই আমাদের আজকের এই আলোচনা, আমাদের আজকের এই জানান দেয়া সেটা সার্থক হবে। 6 বছর আগে তিনি আমাদের কাছ থেকে চলে গেছেন। আমরা তার জন্য যেভাবে সম্মান, তাকে স্মরণীয় করে রাখার জন্য যা করা দরকার ছিল সেই ক্ষেত্রে আমাদের অনেক ঘাটতি রয়েছে। তারপরও আমাদের আজকের এই ক্ষুদ্র প্রচেষ্টা যে আমরা অন্ততপক্ষে ভার্চুয়াল জগতে একটি আলোচনা নিয়ে একটি আলোচনা আমরা রেখে যেতে চাই। এটা ভার্চুয়াল জগতে আমাদের অনেক দিন, বছরের পর বছর ভার্চুয়াল জগতে ঘুরে বেড়াবে এবং সেটা নতুন প্রজন্মের সবাই সেটা দেখতে পাবে। মোশাররফ হোসেন কে ছিলেন, তার বৈশিষ্ট্য কি ছিল, তিনি কি কি গুণে গুণান্বিত ছিলেন, তিনি কিভাবে সমাজকে কি দিয়ে গেছেন এবং সেই
গুণগুলো আমরা কিভাবে ধারণ করতে পারি, এই বিষয়গুলোকে আজকের এই আলোচনায় আমাদের সাথে, আমাদের এই আলোচনাকে সমৃদ্ধ করার জন্য আমাদের সাথে যোগ দিয়েছেন মোহাম্মদ মোশাররফ হোসেনের অত্যন্ত ঘনিষ্ঠ বন্ধু, শুধু ব্যবসায়িক বন্ধু বললে কম বলা হবে, সর্বদিক থেকে তিনি খুবই ঘনিষ্ঠ ছিলেন। সাবেক মন্ত্রী, ব্যবসায়ী, অত্যন্ত ক্লিন ইমেজের রাজনীতিবিদ এবং ব্যবসায়ী আমির খসরু মাহমুদ চৌধুরী। আমরা তাকে আজকে এই মূল্যবান সময় দিয়ে আমাদের সাথে যোগ দেওয়ার জন্য আমরা তার প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি এবং তাকে আমরা সাধুবাদ জানাচ্ছি যে মোশাররফ হোসেনের এই আলোচনায় তিনি যোগ দিয়েছেন। আমাদের সাথে আরেকজন গুণী ব্যক্তি আমাদের সাথে যোগ দিয়েছেন, তিনিও মোশাররফ হোসেন সাহেবের খুবই কাছের মানুষদের একজন ছিলেন। একদম ছাত্র জীবন থেকে যিনি মোশাররফ সাহেবের খুব কাছে থেকে দেখেছেন এবং তার বিভিন্ন সুখে দুঃখে পারিবারিক ভাবে যিনি খুব জড়িত ছিলেন, তিনি হচ্ছেন মোহাম্মদ শফিউল্লাহ, সাবেক রাষ্ট্রদূত। বিভিন্ন গুরুত্বপূর্ণ দেশে তিনি রাষ্ট্রদূতের দায়িত্ব পালন করেছেন এবং সবচেয়ে বড় কথা হচ্ছে তিনি বঙ্গবন্ধুর সরকারের সময়ে তিনি তথ্য কর্মকর্তা হিসেবে বঙ্গবন্ধুর সাথে কাজ করেছেন, সেই গৌরব তার রয়েছে। আমাদের সাথে আরো আজকে এই আলোচনায় যোগ দিয়েছেন খ্যাতিমান সাংবাদিক, যিনি বাংলাদেশের শীর্ষস্থানীয় বেশ কয়েকটি দৈনিকে অত্যন্ত সাফল্যের সাথে সাংবাদিকতা করেছেন এবং করে যাচ্ছেন। শাহজাহান সর্দার এক নামে আপনারা চিনেন, তিনি বর্তমানে বাংলাদেশ বিডি জার্নালের সম্পাদকের দায়িত্বে আছেন। এর আগে তিনি বাংলাদেশ প্রতিদিনের প্রতিষ্ঠাতা সম্পাদক, যুগান্তরের যুগ্ম সম্পাদক, মানব কণ্ঠের সম্পাদক, আলোকিত বাংলাদেশের প্রধান সম্পাদক, এভাবে অনেকগুলো দৈনিকের সম্পাদনা করে তিনি সাফল্যের সাথে সম্পাদনা করে অত্যন্ত গৌরবের সাথে সে কাজ করেছেন। তিনি আজকে আমাদের এই আলোচনায় যোগ দিয়ে আমাদের এই আলোচনাকে সমৃদ্ধ করেছেন, এই জন্য তার প্রতি আন্তরিক কৃতজ্ঞতা। তিনি আমাদের সাথে রয়েছেন শাহজাহান সর্দার। এছাড়া আমাদের সাথে আজকে আলোচনায় আরো আমরা আশা করছি কিছুক্ষণের মধ্যে যোগ দিবেন মোশাররফ সাহেবের অত্যন্ত ঘনিষ্ঠ কবি আব্দুল্লাহ শিকদার, যোগ দিবেন হাসনাত করিম পিন্টু। আর তার পরিবারের সদস্যদের মধ্যে, পরিবারের সদস্য বললে তাদের প্রতি অবশ্য একটু অবিচার করা হবে, তারা নিজেরাই নিজেদের বৈশিষ্ট্যে অত্যন্ত সুপরিচিত আছেন। আমাদের ফরিদা হোসেন, কথাশিল্পী ফরিদা হোসেন, মিসেস মোশাররফ হোসেন, তিনি আমাদের সাথে এরই মধ্যে যোগ দিয়েছেন। আমরা দেখতে পাচ্ছি তিনি অনেকটা অসুস্থতা নিয়েও আজকের এই আয়োজনে তিনি যোগ দিয়েছেন, তার প্রতিও কৃতজ্ঞতা। আমাদের সাথে আছেন মরহুম মোশাররফ হোসেনের জ্যেষ্ঠ কন্যা, তিনি নিজেও ফ্যাশন জগতের অত্যন্ত আলোচিত এবং একজন কৃতিবান ব্যক্তি হিসেবে ভূমিকা রাখছেন এবং জনাব আপনারা জানেন জনাব মোশাররফ হোসেনের কোনো ছেলে নাই, ছেলে হলেও এই মেয়েরা এবং মেয়ে হলেও তারা। এই তারা আঞ্জুম আমাদের সাথে যোগ দিয়েছেন, তিনি তার বাবার সম্পর্কে আমাদের সাথে শেয়ার করবেন। তিনি বাবা হিসেবে মোহাম্মদ মোশাররফ হোসেনকে কেমন দেখেছেন সেই বিষয়গুলো আমাদের সাথে শেয়ার করবেন। আর অন্য যারা আমাদের সাথে দুজন অতিথি আমাদের সাথে যোগ দেওয়ার কথা রয়েছে। এছাড়া আমাদের সাথে আমি আগে বলেছি যে আমাদের ফেনী থেকে, ফেনীর রাজনীতি তিনি যে ভূমিকা রেখেছেন সেটা নিয়ে আলোচনা করার জন্য আমাদের সাথে যুক্ত হয়েছেন ফেনী জেলা বিএনপির যুগ্ম ফেনী জেলা বিএনপির সদস্য সচিব আলাউদ্দিন আলাল এবং আহ্বায়ক, ফেনী যুগ্ম আহ্বায়ক আলাউদ্দিন গঠন। তারা ফেনীর রাজনীতিতে তার যে সম্পৃক্ততা সেই সম্পর্কে বলবেন। আমরা মনে হয় শুরুতেই আমরা একটু তার যে নারীর সম্পর্ক, সেই ফেনীর সোনাগাজী নারীর সম্পর্ক যেখানে ছিল, ও সেই সোনাগাজীর আহমদপুরে তার বাড়ি, পৈতৃক বাড়ি, সেখানে তিনি এবং সেই মাটিতে তিনি তিনবার তিনি বিপুল ভোটে সংসদ সদস্য নির্বাচিত হয়ে কি ভূমিকা রেখেছেন আমরা সেই সম্পর্কে জানার জন্য এখন আমরা যাব তার পরিবারের সদস্যদের কাছ থেকে একটু শুনে এসে আমরা অতিথিদের কাছে যাব। আমরা পরিবারের সদস্যদের মধ্যে আমরা ফারাহ আঞ্জুমকে এই মুহূর্তে দেখছি, তিনি যুক্ত হয়েছেন। আমরা ফারাহ আঞ্জুমের কাছ থেকে আমরা একটু শুনে আসি যে পিতা হিসাবে মোহাম্মদ মোশাররফ হোসেনকে তিনি কেমন দেখেছেন, তার কাছ থেকে একটু শুনে এসে আমরা অতিথিদের কাছে যাব। আসসালামু আলাইকুম সবাইকে, শোনা যাচ্ছে?
হ্যাঁ, শোনা যাচ্ছে, শোনা যাচ্ছে। আসসালামু আলাইকুম সবাইকে। আজকে যারা শ্রদ্ধেয় যারা আছেন, যোগ দিতে বলো। বিশেষ করে আমি মোহাম্মদ আব্দুল সঞ্চালক, ওনাকে ধন্যবাদ জানাচ্ছি আজকে এই আয়োজনটা করার জন্য। এবং ওনারা যে আব্বুকে মনে রেখেছিলেন এই অনুষ্ঠানের আয়োজন করেছেন। আমি যেটা বলতে চাই সেটা হচ্ছে যে সব মানুষেরই একটা মাল্টি ডাইমেনশন, তো কিছু সত্তা মানে কিছু সত্তা আছে যেটা মানুষের সব সত্তাকে ছাড়িয়ে মানে খুব সুন্দরভাবে প্রকাশ পায়। আব্বু এমন একটি ক্ষণজন্ম মানুষ ছিলেন যিনি সর্বক্ষেত্রে সফলতা অর্জন করেছেন, সেটা ব্যবসায়ী হিসেবে হোক, সেটা গণমাধ্যমের একজন ব্যক্তিত্ব হিসেবে হোক, ক্রীড়া এবং সাহিত্য পৃষ্ঠপোষক হিসেবে হোক, রাজনীতিবিদ হিসেবে হোক, কিন্তু সবকিছু ছাপিয়ে ওনার যে সত্তাটা সবচেয়ে সুন্দর ভাবে প্রকাশ পেয়েছে সেটা হচ্ছে উনি খুব সুন্দর মনের মানুষ ছিলেন এবং উনি মানুষকে ভালোবাসতেন। এটাই ওনার সবচেয়ে বড় পরিচয়। উনি যখন মাঝে মাঝে আমার সাথে কথা বলতেন, উনি প্রথম আমাকে বলতেন যে আমার সম্পর্কে মানুষ কি বলে, মানুষ আমাকে ভালো বলে, উনি ওইটাই শুনতে চেতেন, মানুষ আমাকে ভালো বলে কিনা। তো উনি ওনার কর্মজীবন আমরা সবাই জানি শুরু করেছিলেন গণমাধ্যম দিয়ে, সেই কনসেপ্ট অফ পাকিস্তান ছোট সংকলন, ওনার যে সবচেয়ে ঘনিষ্ঠ বন্ধু জাকিউদ্দিন আহমেদ, জাকি মামা ডাকি আমরা, ওনাকে নিয়ে প্রথম সংকলন শুরু করলেন এবং এই পরবর্তীতে শিক্ষিত এবং সুধী মহলে এটা এত অ্যাপ্রিসিয়েটেড হয়েছে, এরপর এটাকে উনি মাসিক হিসেবে বের করলেন। এরপরে কমার্স এন্ড ইন্ডাস্ট্রি, সুচিত্র স্বদেশ, এরপর আপনার অর্থ এবং ব্যবসায় যে পত্রিকা ফিনান্সিয়াল এক্সপ্রেস, যেটা ব্যতিক্রম দুর্নীতি পত্রিকা, সেটা উনি ফাউন্ডার ডাইরেক্টর ছিলেন। তো আমরা দেখছি যে উনি ওনার মানে কখনোই উনি এই গণমাধ্যম বা সংবাদ মাধ্যমের বা পাবলিকেশনের বাইরে উনি মানে সবসময় সম্পৃক্ত ছিলেন, এর বাইরে মানে এর প্রভাবটা সবসময় ওনার জীবনে ছিল। তো আমি যেটা বলবো যে মানে পেশাগতভাবে উনি ব্যবসায়ী হলেও আমরা সবাই ওনাকে চিনি যেভাবে উনি সমাজসেবী হিসেবে ওনাকে আমরা চিনি, এবং সমাজ যেটা মানে যে সময় উনি ব্যবসায় দিয়েছেন তার চেয়ে সবচেয়ে বেশি সময় দিয়েছেন উনি সামাজিক কল্যাণে এবং মানুষের সাথে একটা সামাজিক যোগাযোগ প্রতিষ্ঠা করার ব্যাপারে। এবং উনি বিভিন্ন শ্রেণী এবং বিভিন্ন পেশার মানুষের সাথে মিশতেন, এবং ওনার যে সামাজিক যে যোগাযোগ প্রতিষ্ঠার যে মানে সবচেয়ে সুন্দর ব্যাপারটা বৈশিষ্ট্য ছিল সেটা হচ্ছে আড্ডা, মানে একটা বৈঠকি আড্ডা। মানে আব্বু খুবই আড্ডাবাজ মানুষ ছিলেন, এবং মানে সেটা আমাদের সেই ওনার প্রথম যে পত্রিকাটা তখন তো বাসা থেকে বের হতো, একদম প্রথমে যেটা ছিল কনসেপ্ট অফ পাকিস্তান, সেখানে একটা আড্ডা হতো। ওনার পরে যখন অ্যাডভার্টাইজিং মানে বর্নেল অ্যাডভার্টাইজিং, সেখানেও আড্ডা হতো। ওনার ব্যবসা প্রতিষ্ঠান বেস্টার্নে আড্ডা হতো। এরপর উনি বাসায় মানে উনি সবসময় লোকজন ছাড়া মানে একদমই চলতে পারতেন না। একটা দাওয়াতে গেলে আব্বুকে দাওয়াত দেওয়াটা খুব বিপদের ব্যাপার ছিল, মানে আব্বু কখনো একা যেতেন না, সব সময় লোকজন গম গম করছে, সব সময় লোক নিয়ে সব জায়গায় যেতেন। এই যে আড্ডাটা, এই আড্ডাটা ইভেন আমাদের বাসায় উনি যখন পরের দিকে অসুস্থ হয়ে গেলেন, নিয়মিত অফিস যেতে পারতেন না, তখন উনি বাসায় করতেন। বাসায় যেটা হতো যে রাতে সেই লেট নাইট 2টা 3টা 4টা পরীক্ষা নামতে আসতেন, তারপরে কামল আঙ্কেল এবং অনেকেই মানে সারাক্ষণই উনি মানে খুবই মানে সত্যিকার অর্থে একটা আড্ডাবাজ ছিলেন আমাদের। এবং ছোটকাল থেকেও আমি দেখে এসেছি যখন মানে আমাদের সেই চিত্রা বিল্ডিং যেখান থেকে উনি ওনার জীবন শুরু করেন, সেই সেখানেও আপনার আজকে যারা গুণীজন আছেন, রাজনীতিবিদ আছেন, ব্যবসায়ীরা আছেন, আপনার মোহাম্মদ আব্দুল জলিল, আব্দুর রাজ্জাক, তারপর আপনার শাহজাহান সিরাজ আঙ্কেল, এরকম অনেক মানে কি বলবো অনেক গুণী মানুষ, অনেক ওনারা সবাই আমাদের এখানে সবসময় আসতেন। এবং ওনাকে যেটা বলতো উনি আসলে যদিও একটা স্পেসিফিক রাজনীতির উনি আদর্শে বিশ্বাস করতেন, কিন্তু উনি কিন্তু সবার কাছে, আওয়ামী লীগ বলেন, বিএনপি বলেন, জাতীয় পার্টি বলেন, সবার কাছে কিন্তু ওনার ওই সবার কাছে উনি খুব মানে একটা কাছের মানুষ ছিলেন। তো আমাদের বাসায় সব ধরনের সব আদর্শের মানুষের সবসময় আসতেন। এবং ওনার যে সবচেয়ে বড় গুণ যেটা আমি মেয়ে হিসেবে দেখেছি সেটা হচ্ছে যে ওনার সাথে যিনি মিশতেন উনি মনে করতেন যে উনি বোধহয় আব্বুর সবচেয়ে ক্লোজ।
মানে এটা প্রত্যেকে মনে করেন যে মোশাররফ ভাই আসলে আমার সাথে অন্যভাবে মিশেন, আমার সাথে ওনার অন্যরকম সম্পর্ক, এই কথাটি প্রত্যেকে বলে। তো উনি এটাই মেনটেন করতেন, উনি সবাই ফিল করতে যে উনি হচ্ছে আমার সবচেয়ে কাছের লোক, এটা একটা খুব বড় গুণ। এবং মেয়ে হিসেবে আমি আব্বুকে আরো যে কয়েকটা জিনিস বলবো পার্সোনালি, সেটা হচ্ছে যে উনি কখনো কোনোদিন কোনো উপদেশ দিতেন না। সবচেয়ে বড় জিনিস যেটা, কখনো কোনো উপদেশ দিতেন না উনি। আমরা যা কিছু শিখেছি, আমরা উনি যে লাইফস্টাইলটা লিড করতেন সেটা দেখে আমরা শিখেছি। মানে আব্বুকে দেখতাম আব্বু কি করে, ওটাই কিন্তু লেসন ছিল। বাট উনি কখনো কোনো ব্যাপারে ইন্টারফেয়ার করা, মানে অসম্ভব স্বাধীন যেটা মানুষ ছিল, আমাদেরকেও মানে একদম মানে ইন্ডিপেন্ডেন্টলি গ্রো করার মতো সুযোগ করে দিয়েছেন। তারপর ওনার আরো যে গুণটা ছিল সেটা হচ্ছে উনি যে কোনো সমস্যার খুব ইজি সলিউশন, জিনিসটা কমপ্লিকেট করতেন না, যে কোনো সমস্যা খুব ইজি সলিউশন দিয়ে দিতেন। কোনোদিন রাগ করতে দেখি নাই, আমি কোনোদিন বলতে পারবো না যে আব্বু কোনোদিন আমাদেরকে কোনোদিন বকা দিয়েছেন কিনা বা একটু ডাক দিয়েছেন কিনা, মানে কোনোদিন আমাদের মেমোরিতে নেই। মাঝে মাঝে উনি মানে দুষ্টুমি করে আমাদেরকে খুব বকা মানে রাগ করার চেষ্টা করতেন, কিন্তু আমরা আসলে হেসে দিতাম, কারণ আসলে ওটা কিছু হতো না, আসলে উনি রাগ করতে পারতেন না আসলে। তো এই জিনিসগুলো আব্বুর খুবই মানে এবং আব্বুর ভীষণ অনেক, আমি যেটা দেখি যে ওনার বহুমাত্রিক মানে ওনার বিভিন্ন জায়গায় ওনার বিচরণ ছিল। উনি যেরকম সাহিত্য, তারপর ধরেন মোহাম্মদ উনি চেয়ারম্যান ছিলেন এক সময়, তারপরে আমাদের বাসায় যে সাহিত্যর আড্ডা হতো, উনি আধুনিক মৌলানা যেরকম ছিলেন সেরকম উনি অত্যন্ত ধর্ম মুসলমান ছিলেন। মানে আসলে আমরা মানে উনি বিভিন্ন জায়গায় সফলতা পেয়েছেন। উনি ধরেন বিজিএমইতে ছিলেন, উনি ওটার প্রেসিডেন্ট ছিলেন বিজিএমই, উনি বাইরের প্রেসিডেন্ট ছিলেন, উনি পরে 3বার পার্লামেন্ট মেম্বার ছিলেন। সবকিছু ছাপিয়ে যে জিনিসটা আমি দেখেছি, উনি মানুষ হিসেবে যেটা ছিলেন সেটাই সবসময় মানুষের কাছে মানে সেটাই রয়ে গেছে। এবং সবশেষে আমি যেটা আসলে বলতে চাই, যেহেতু এখানে অনেক আছেন আলোচনা করার, বেশি পারবো না, যেটা আমি বলতে চাই যে উনি যে কোনো পরিস্থিতিতে মানুষকে সাহায্য করতেন, যেটা আমার সবচেয়ে বড় দিন। এবং সেটা মানে আর্থিক সহায়তা হোক বা যে কোনো অন্য কোনো সমস্যা, সবসময় সাহায্য করতেন, কখনো রাগ করতেন না, সবাইকে ক্ষমা করে দিতেন। এই প্রসঙ্গে আমি আসলে মানে একটা কোরআনের একটা আয়াত আমি বলতে চাই, যেটা যে আয়াতটা পড়লে আমরা একদম আব্বুর কথা মনে হয়, যেটা সূরা আল ইমরানের 134 একটা আয়াত, আমি ভুলে আমি পড়ে শোনাচ্ছি। সেটা হচ্ছে আল্লাযীনা ইউনফিকুনা ফিস-সারা ওয়াদ-দারা ওয়াল কাযিমিনা মিনাল গায়জ ওয়াল আফিনা আনিন নাস ওয়াল্লাহু ইউহিব্বুল মুহসিনিন। যেটির অর্থ, বাংলা অর্থ হচ্ছে যে যিনি আল্লাহর পথে দুঃসময় এবং সুসময়ে ব্যয় করেন, যিনি রাগ সংবরণ করেন এবং যিনি ক্ষমা করেন, আল্লাহ ভালোবাসেন সেই কাজগুলো মানুষগুলোকে। এই সবগুলা গুণ আমি আব্বুর মধ্যে দেখতে পাই। কোনোদিন রাগ করেন, দুঃসময় এবং সুসময়ে মানুষকে সাহায্য করেছেন এবং মানুষকে যে যত অন্যায় করুক না কেন ক্ষমা করে দিতেন। তা আমি মনে করি এবং আমি দোয়া করি যে আল্লাহ যেন আব্বুকে তার প্রিয় পাখি হিসেবে দিয়েছেন। ধন্যবাদ। হ্যাঁ, ধন্যবাদ ফারাহ আঞ্জুম বারী, আপনার চমৎকার ভাবে স্মৃতিচারণ করার জন্য। বিশেষভাবে আমি যে কথাটি উল্লেখ করতে চাই, তিনি বলেছেন যে তার বাবাকে কোনোদিন তিনি রাগ করতে দেখেন নাই। এটা একজন দীর্ঘ জীবনে যিনি কন্যা বাবাকে রাগ করতে দেখেন নাই, এটা একটি মানে উল্লেখযোগ্য। যে কথাটি বলা হয় তার মধ্যে যে এক ধরনের সহনশীলতা এবং পরমত সহিষ্ণুতা, তিনি যে শুধু বাইরে শুধু পরমত সহিষ্ণু ছিলেন তা না, বোঝা যাচ্ছে যে তিনি তার পরিবারেও পরমত সহিষ্ণুর জায়গাটাতে ছিলেন, যে কারণে কখনোই তাদেরকে রাগ করতে দেখেন নাই বলে বললেন। এবং যে সব বিষয় পারিবারিক যেসব বিষয় বললেন, অনেক স্মৃতিচারণ করলেন, তাকে আন্তরিকভাবে ধন্যবাদ। আমরা এখন আমাদের শফিউল্লাহ সাহেবের তার আরেকটি প্রোগ্রাম আছে, তিনি অনুরোধ করেছেন একটু আগে কথা বলে যাওয়ার জন্য, আমরা তাকে একটু সুযোগ করে দিতে হচ্ছে বাধ্য হয়ে। আমরা সাবেক রাষ্ট্রদূত এবং বঙ্গবন্ধু সরকারের সময় তথ্য কর্মকর্তা এবং সরকারের বিভিন্ন পর্যায়ে কূটনৈতিক হিসেবে তিনি টকশো ব্যক্তিত্ব, আমরা
আমরা দেখেছি যে বিভিন্ন টেলিভিশনে নিয়মিত তার কূটনীতির বিষয়ে আসলেই তাকে আমরা দেখতে পাই টকশোর আলোচনায়। জনাব শফিউল্লাহ সাহেব এখন স্মৃতিচারণমূলক কথা বলবেন। তার সাথে পারিবারিক সম্পর্ক ছিল মোশাররফ সাহেবের। সেই ছাত্র জীবন থেকে তিনি দি কনসেপ্ট অফ পাকিস্তানের যে পত্রিকা, মোশাররফ সাহেবের প্রথম পত্রিকা, সেটা থেকে তিনি যুক্ত ছিলেন। এখন তার কাছ থেকে আমরা শুনি। আসসালামু আলাইকুম। জি। মোশাররফ ভাই, মোশাররফ হোসেনকে আপনারা ছিলেন, আমরা চিনি পেয়ারা ভাই হিসাবে। উনি আমাদের পেয়ারা ভাই। পেয়ারা ভাই সংস্পর্শে আমি আসি 1958-এ। আমি মেট্রিক পাস করার পর থেকেই আমি ওনাদের বাসায় ছিলাম। আমার সারা কলেজ জীবন ওনাদের বাসায় আমি 4 বছর ছিলাম। আমরা একসাথে বড় হয়েছি। আমি কোথা থেকে যে আরম্ভ করব বলা মুশকিল, কারণ মোশাররফ ভাই এত প্রতিভার অধিকারী ছিলেন, যার কিছুটা মানে মেয়ের কথায় আপনারা হয়তো শুনেছেন যে উনি রাগ করতেন না। আমার মনে হয় রাগ করতেন না, রাগ কি জিনিস সেটাই উনি জানতেন না। শত প্রভোকেশন বা যত কিছু কোনোদিন মোশাররফ ভাইকে তার ধৈর্য চুক্তি হতে দেখিনি। সবসময় উনি হাসি খুশি মনের মানুষ ছিলেন। খুব রাগ করলে হয়তো উনি একটু চুপ করে থাকতেন, এই পর্যন্তই, এর বেশি কিছু না। তো মোশাররফ ভাইয়ের সাথে বলতে গেলে এখন আমি যদি বলি তার প্রথম জীবনের যে রাজনৈতিক যে তার বিশ্বাস, সেটা ছিল উনি হোসেন শহীদ সরওয়ার্দীর একনিষ্ঠ ভক্ত ছিলেন। সরজে সাহেবের বক্তৃতা তার মুখস্থ ছিল। সরজে সাহেব যখন ঢাকা আসতেন, চেষ্টা করতো তার কথা শোনার জন্য, তার মিটিংয়ে যাওয়ার জন্য, এবং তাকে অত্যন্ত উনি বলতেন যে এর মতো বোধহয় আরেকজন রাজনীতিবিদ বোধহয় হয় না। এবং ওনার যারা বন্ধু বান্ধব ছিলেন তৎকালীন, জাকিউদ্দিন আহমেদ ওনার সারা জীবনের ঘনিষ্ঠ বন্ধু। জাকিউদ্দিন সাহেব, তারপরে পরবর্তীকালে শাহ আব্দুল হালিম, ফরমানুল্লাহ খান, তারপরে আপনার মওদুদ, তখন উনি ব্যারিস্টার ছিলেন না, মওদুদ, এরা অনেকেই একটা ঘনিষ্ঠ সার্কেল ছিল। বিধানসভা শেলিও সেই গ্রুপের দিকে ছিলেন, আরো অনেকেই ছিলেন। তো আমি যখন ঢাকা আসি এমএ পড়ার জন্য, আমি ইন্টারমিডিয়েট এবং বিএ 4 বছর আমি কিন্তু মোশাররফ ভাইয়ের বাসায় ছিলাম, ফেনী বাসায়। সুতরাং আমি তো অনেক কিছু দেখেছি যে আজকে তার যে সুযোগ্য কন্যা, তার মা যখন বিয়ে হয়, আমি তো ওখানে অনেক ভূমিকা ছিল। ভাবি ছিলেন একটু সাহিত্যিক, উনি এখনো সাহিত্যিক। উনি অনেক বই লিখেছেন, অনেক কবিতা লিখেছেন, উনি প্যানের সভাপতি, ওনার অনেক গুণ। এই ভদ্র মহিলাকে আবিষ্কার আমি হয়তো করেছিলাম এক সময় মোশাররফ ভাইয়ের সহধর্মিণী হিসাবে। তার বই পড়ে আমি মুগ্ধ হয়েছিলাম। যখন প্রস্তাব আসলো, তখন আমি সবার আগে বললাম যে না, কচি বাবুর সাথে বিয়ে হইতে হবে মোশাররফ ভাইয়ের। সুতরাং আজকে কথা বলতে গেলে আপনাকে অনেক দিকে এলোমেলো হয়ে যাবে। মোশাররফ ভাই যেটা তার রাজনৈতিক কথায় বলছিলাম, যে সে ছিল সর্বোচ্চ অনুরক্ত, লিবারাল ডেমোক্রেসি বিশ্বাস করতেন, হিউম্যান রাইটস বিশ্বাস করতেন। উনি ওই তার কলেজ এবং জীবনের পরবর্তী জীবনে এটাকে তিনি অনুসরণ করার চেষ্টা করেছেন। জীবনের অনেক রকম ঘাত প্রতিঘাতে জীবনের অনেক মানুষের পরিবর্তন হয়, কিন্তু মোশাররফ ভাইয়ের মতের কোনো পরিবর্তন খুব একটা হয়নি আমার ধারণা। আমি দেখেছি যে উনি ছিলেন একজন এমন একজন মানুষ যিনি সব দলের সব মতের মানুষের সাথে স্বচ্ছন্দে উনি বেড়াতে পছন্দ করতেন, এবং সবাই ওনার কাছে আসতো, সব ধরনের লোক ওনার কাছে আসতো, সব মতের লোক আসতো। এটা আমরা তার পরবর্তী লাইফ যখন বলবো তখনও দেখেছি যে ছাত্র জীবন শেষ, কলেজ জীবনও শেষ, তারপরে আপনার কর্মজীবনে যখন আমরা কালচার অফ পাকিস্তান পত্রিকা আরম্ভ করি 1964, আমি তখন পাশ করে বেরিয়েছি, আমিও জয়েন করলাম। আমরা 4 জন, মোশাররফ ভাই পাবলিশার, জাকিউদ্দিন ম্যানেজিং এডিটর, মিজানুর রহমান শেলি এডিটর, আমি জেনারেল ম্যানেজার। আমরা 4 জনে কনসেপ্টের টিম। আমরা তখন বিল্ডিং এ, যে বিল্ডিং এ মোশাররফ ভাই থাকতেন, আমিও পাস করার পরে ওই বিল্ডিং এ আমি ওনাদের বাসা আবার আমি উঠেছি।
তো ওখানে আমরা আমাদের বাসায় যে ডাইনিং টেবিলটা ছিল আমাদের অফিস টেবিল, তো অফিস টেবিলে আমাদের সম্মত কামকাজ হতো পাকিস্তানের। তো সে এক সংগ্রামী জীবন আমাদের ছিল, মোশাররফ ভাইয়ের ছিল, টাকি সাহেবের ছিল। সেই পত্রিকা দাঁড়া করানো মান্থের পত্রিকা, এবং এটা পত্রিকা পুরো পাকিস্তানের অত্যন্ত সুনামের সাথে পত্রিকাটি দীর্ঘদিন আপনার পাবলিকেশনের ছিল। ইস্টার্ন ওয়েস্ট পাকিস্তানে 300 কলেজে আমাদের পত্রিকাটা কিন্তু, এবং ইউএস লাইব্রেরি অফ কংগ্রেস 300 কপি কিন্তু। আমাদের মোটামুটি 1000 কপি তখনকার দিনে ইংরেজি পত্রিকা স্বচ্ছন্দে বিক্রি হতো। তো এই পত্রিকার হাত ধরে মোশাররফ সাহেব, টাকি সাহেব প্রেস করলেন, তারা বিভিন্ন পাবলিকেশনে গেলেন। এরপরে ওনারা স্টেজে এসে ব্যান্ড পাওয়ারে আসলেন। তারপরে ব্যান্ড পাওয়ারে মোশাররফ সাহেব ওখানে বাইরা সৃষ্টি করলে আজকে জিনিসটা বাইরা আজকে, এবং বাংলাদেশের জনস্বাস্থ্য রপ্তানির উনি ছিলেন প্রতীক। মোশাররফ সাহেব এটাকে অর্গানাইজ করেন, সেক্টরটাকে এই অর্গানাইজ করে বাইরা সৃষ্টি করেন, এবং এটাকে একটা সম্মানজনক ব্যবসা উনি এটা পরিচালনা করেন বাংলাদেশের জন্য, যেটা আজকে আমাদের দ্বিতীয় স্থান অধিকার করেছে। আমাদের যে বিদেশি কর্মসংস্থান, আমাদের প্রায় 1 কোটি লোক আজকে বিদেশে আছে, এবং আমাদের এখন আর্নিং যেটা হচ্ছে তার দ্বিতীয় স্থানে আছে জনসংখ্যা রপ্তানির আয়। সেটা মোশাররফ সাহেব ভিশনের দৃষ্টির জন্য সম্ভব হয়েছে। সংগঠন এরপরে উনি আসবেন যে পোশাক রপ্তানি খাত। সে পোশাক রপ্তানি খাত দেখা যায় যে উনি ওনার লোন টোন নিয়ে ওনার কোনো টাকা পয়সা ছিল না। ওনার প্রত্যেকভাবে উনি ধনী ছিলেন না। উনি আসছেন একটা লয়ার ফ্যামিলি থেকে, যে ফ্যামিলিতে ওনার ফাদার ছিলেন অ্যাডভোকেট, ওনার চাচারা ছিলেন হাইকোর্টের জাজ, আমিন আহমেদ, জাস্টিস বাকের, ওই ফ্যামিলির সন্তান। সুতরাং টাকা পয়সা ওই ফ্যামিলি ছিল না। মোশাররফ ব্যাংকে লোন নিয়ে তার যে আরম্ভ করেন, সেইটাকে করতে গিয়ে উনি করলেন যে বিজিএমই সংগঠন। সেই সংগঠনের করতে গিয়ে বিজনেস নষ্ট হলো, সংগঠন দাঁড়িয়ে গেল। উনি সময় দিতে পারতেন না যে বিজনেসের জন্য, সংগঠনের জন্য উনি সময় দিয়েছেন, এবং এটা ইট আর রেসপেক্টেবিলিটি। আমি তখন ফরেন অফিসে আমি দেখতাম যে বিভিন্ন রাষ্ট্রদূত বিজিএমই তে যাচ্ছে ওটা দেখা করার জন্য, কারণ ইউরোপে আমেরিকাতে এটার চাহিদা ছিল, কিন্তু মার্কেটটা অজানা ছিল, বাংলাদেশের পোটেনশিয়াল কেউ জানতো না। মোশাররফ সাহেবের পোটেনশিয়ালটা যে ছিল বাংলাদেশের, বিশ্বের দরবারে নিয়ে গেছেন, এবং বিজিএমএ কে উনি সম্মানজনক একটা প্রতিষ্ঠানে নিয়ে গেলেন, যেখানে উনি তাকে বলা আপনার প্রতিষ্ঠা সভাপতি। দীর্ঘদিন উনি বারবার ওনাকে এই প্রতিষ্ঠানে উনি পরিচালনা করেছেন, এবং উনি বাইরেও উনি পরিচালনা করেছেন। দীর্ঘ দুটো বিজনেস করতে গিয়ে উনি স্টার্ট করছেন বিজনেস হিসাবে, কিন্তু উনি শেষ করলেন জীবনটাকে সংগঠক হিসাবে। এই সংগঠনে কাজ করতে গিয়ে নিজের বিজনেস নষ্ট হয়েছে, ফাইন্যান্সিয়ালি উনি লস ওনার অনেক হয়েছে, কিন্তু সংগঠন জুটিয়ে আজকে বাংলাদেশের নাম্বার 1 এবং নাম্বার 2 ফরেন এক্সচেঞ্জ আর্নার হয়েছে। আজকে আমাদের $36 বিলিয়ন যে ফরেন এক্সচেঞ্জ রিজার্ভ হলো এই দুটো প্রতিষ্ঠান থেকে, বাইরে এবং বিজিএমইএ থেকে। মোশাররফ সাহেবকে আপনি কোন দিকে আমি দেখবো? উনি কি রাজনীতিবিদ, উনি কি সাংবাদিক, উনি কি বিজনেসম্যান, একটা সুখী পরিবারের উনি হেড, না বন্ধুবৎসল একজন ব্যক্তিত্ব যে তার সর্বমহলে তার পরিচিতি ছিল? তিনি পশ্চিম পাকিস্তান এবং পূর্ব পাকিস্তানের তদানীন্তন রাজনীতিবিদ যারা ছিলেন সবার সাথে ওনাদের পরিচয় ছিল, এবং বিজনেস হাউসে বিভিন্ন রকম বড় বড় বিজনেস হাউসের সাথে ওনার পরিচয় ছিল পাকিস্তানের মাধ্যমে। এবং বাংলাদেশের তখনকার সময় যারা খ্যাতনামা ব্যক্তিত্ব ছিলেন, যারা প্রত্যেকটা জীবন লিখতেন, সেই আবুল মনসুর আহমদ থেকে আরম্ভ করে সবার সাথে ওনার অত্যন্ত জানাশোনা ছিল। যে বড় উদ্দেশ্য হলো সর্বমহলে ওনার যাতায়াত ছিল, উইদাউট কম্প্রোমাইজিং হিজ ওন পজিশন, ওন ইন্টিগ্রিটি। তারপরে উনি ব্যাংকে আসলেন, ইসলামিক ব্যাংকের প্রতিষ্ঠায় উনি হাত দিলেন। আমি বলবো যে যেখানে তিনি হাত দিয়েছেন সেই প্রতিষ্ঠানটি দাঁড়িয়েছে, এর কারণ হলো তিনি লোভের উদ্যোগ ছিলেন, লালসা উদ্যোগ ছিলেন। তিনি যে মানুষকে ঠকিয়ে বড় হবেন কোনোদিন ওনার মনের ভিতর ছিল না। ওনার পরিবারের একটা ঐতিহ্য এটাই ছিল মনে হয়।
ওনার প্রতিবাদ হ্যালো। হয়েছেন আর নিজকে উনি নিজে সৃষ্টি করে নিয়েছেন। মোশাররফ সাহেব আরম্ভ করেছেন আউট অফ নাথিং বিজনেস ওয়ার্ল্ডে, আউট অফ নট এ পেনি ফ্রম দ্য ফ্যামিলি। সেই মোশাররফ সাহেব নিজের প্রচেষ্টায় উনি এতগুলো প্রতিষ্ঠান উনি করেছেন। উনি আমি ওনাকে ব্যবসায়ী বলবো না, আমি বলবো ব্যবসায়িক সংগঠক ওনাকে বলবো, কারণ ব্যবসা করতে গিয়ে তো লসে করেছেন। সংগঠক হিসেবে উনি সবচেয়ে ভালো করেছেন বাংলাদেশের জন্য। এবং আমি মনে করি মোশাররফ সাহেব আজকে আমাদের মধ্যে ফিজিক্যালি নাই, কিন্তু উনি সবসময় থাকবেন এই বাংলাদেশের সাথে। বাংলাদেশের যে আপনার যে বিজিএমইএ এবং বায়রা, এই দুটো প্রতিষ্ঠান, বিশেষ করে ব্যাংকিং সেক্টরের জন্য অবদান। এবং সংবাদপত্রের মধ্যে দেখেন উনি ছিলেন মান্থলি পত্রিকার পাবলিশার, পরে উনি আসলেন ফিনান্সিয়াল এক্সপ্রেস বড় পত্রিকা, উনি আসলেন অনেক অনেক বাংলা ম্যাগাজিন সাময়িকী উনি প্রকাশ করেছেন। প্রকাশক হিসেবেও তিনি সফলতা অর্জন করেছিলেন এবং সেখানে তিনি প্রতিকৃত ছিলেন যে অনেস্টলি কিভাবে বিজনেস করা যায় সেটা উনি দেখিয়েছেন। এবং উনি আরো দেখিয়েছেন অনেস্টলি রাজনীতি কিভাবে করা যায়। বাংলাদেশের পঙ্কিল রাজনীতিতে উনি শক্ত ছিলেন। আমার আজকে ক্ষোভের কারণ হলো এখানে যে আমরা যারা পরিবারের সদস্য, যে উনি 3 বার উনি বিএনপি টিকিটে উনি নমিনেশন পেয়েছেন। বিএনপি টিকিট না হলে উনি নমিনেশন ইলেকশন উনি উইন করতেন নিজের গুণের জন্য, নিজের অবদানের জন্য। তিনি 3 নম্বর আসনে উনি কন্টেস্ট করতেন। এই 3 নম্বর আসনে বিনা প্রতিদ্বন্দ্বিতা উনি হতে পারতেন, হয়েছেন নানাবার। এই জন্য যে উনি রাষ্ট্রপতি মানুষের জন্য কাজ করেছেন। উনি সবসময় ওনার শরীর খারাপ এমন অবস্থায় উনি এখানে ওনাকে ড্রাইভ করে যাওয়ার নিষেধ, তখন উনি ফ্যামিলির কথা না শুনে চলে গেছেন। 3 দফা যখন উনি এমপির জন্য ইলেকশন হবে 2001 সালে, খুব সম্ভব পরিবারের সবাই কিন্তু আমরা না করেছি। তার শরীর এত নাজুক, এত খারাপ। এর আগে তার হার্ট অপারেশন হয়েছে। ফাইন্যান্সিয়ালি তার কোনো সলিড পজিশন ছিল না। তারপরে তখনও কিন্তু উনি যে মানুষের যে টান, মনের টান, উনি সেই রাজনীতি ইলেকশন করেছেন। জনাব শফিউল্লাহ, আমি একটু দৃষ্টি আকর্ষণ করছি আপনার, শুনতে পাচ্ছেন আমাকে? বলুন। হ্যাঁ, আমরা আসলে আপনি সবগুলো মিলিয়ে কভার করতে চাচ্ছেন, আমি বুঝতে পেরেছি। অত্যন্ত চমৎকার বলছিলেন, কিন্তু আমাদের সব অতিথিকে আমরা অ্যাকোমোডেট করতে হবে বিধায় আমরা একটু আপনার একটুখানি সংক্ষিপ্ত করা প্রয়োজন মনে হয় আর কি। রাজনীতির সাইডটা আমরা অন্যভাবে কভার, অন্য আলোচক আছেন তারা কভার করবেন নিশ্চয়ই। আপনি আপনার যে স্মৃতিচারণ করেছেন এটা অনেকেই জানেন না। আপনি সেই কনসেপ্ট থেকে আছেন, সেই স্মৃতিচারণগুলো অত্যন্ত চমৎকার ভাবে আপনি করেছেন। আমরা অনেক অজানা বিষয় আমরা জেনেছি। আমরা এখন আপনার একটুখানি যদি সংক্ষেপে প্রয়োজন আমরা আবার আপনার কাছে আসবো। আমি আবার আসবো না, বিশ্বাস করে দিচ্ছি। ঠিক আছে। এটা বলতে চাচ্ছি যে 3 বার উনি এমপি হয়েছেন, সেই এমপি হয়েছেন এবং আজকে আমি পলিটিশিয়ান সম্বন্ধে আমি মন্তব্য করতে চাই না। 3 বার এমপি হওয়ার পরেও ওনার আর্থিক অবস্থা এটা আপনারা অনেকেই জানেন না। তারপরে এবং 3 বার এমপি হওয়ার পরে কিন্তু বিএনপি যেখানে ফেল করেছে সেখানে তাকে রিকগনাইজ করতে পারে না। তার মতো লোকে মন্ত্রী না করে অনেক কেটে মন্ত্রী করেছেন, যেখানে মোশাররফ সাহেব মন্ত্রী হওয়ার কথা, রাইট হি ডিজার্ভ ইট, কিন্তু বিএনপি নেতৃত্ব যারা পলিসি মেকার তারা কিন্তু ওনার কথা ভাবেন না যে ওনাকে মন্ত্রী করা উচিত বা প্রয়োজন। কিন্তু আমি বলবো সেখানে একটা এই পার্টির জন্য অনেক অবদান রেখেছেন। মৃত্যুর পর দেখা গেছে যে ফেরিতে জানাজার জন্য লক্ষ লক্ষ লোক সেদিন ফেরিতে আসছিল নির্বিশেষে। তার অবদান মানুষ মনে রাখবে। ফেরিতে 2 জন ব্যক্তিত্ব আছে, ছিলেন একজন খাজা আহমদ ছিলেন আমরা তখন ছাত্র জীবনে। এর মধ্যে দীর্ঘদিন পলিটিক্যাল গ্যাপ ছিল, সেই গ্যাপটা পূরণ করছে মোশাররফ সাহেব। আমি আজকের দিনে তার আত্মার শান্তি কামনা করি। আসসালামু আলাইকুম। হ্যাঁ, অনেক ধন্যবাদ আপনাকে। অত্যন্ত আপনি সম্ভবত পরিবারের সাথে এতটা ঘনিষ্ঠ, এখানে যারা আছেন পরিবারের সদস্য ছাড়া পরিবারের সাথে এত বেশি সময় সম্ভবত আর কেউ আজকের এখানে অতিথিদের মধ্যে ছিলেন না, যে কারণে আপনার বলার জন্য কয়েক ঘন্টা সময় প্রয়োজন। আপনি যদি মোশাররফ সাহেব সম্পর্কে বলতে চান, এককভাবেই তাকে আদ্যপান্ত বলার মতো আপনার জানা আছে, আমরা জানি। কিন্তু আমরা দুঃখিত যে সময়ের যে আমাদের লিমিটেশন আছে, সেই জন্য আপনাকে এই পর্যায়ে আমরা আর অনেক ধন্যবাদ, আপনি শেষ করেছেন। এই কারণে
এর মধ্যে ইতিমধ্যে আমাদের সাথে যোগ দিয়েছেন আরো ২ জন অতিথি। কবি আব্দুল হাই শিকদার, যিনি মোশাররফ সাহেবের সাথে অত্যন্ত ঘনিষ্ঠভাবে যিনি কাজ করেছেন। সেই কবি আব্দুল হাই শিকদার আমাদের সাথে যোগ দিয়েছেন, সাংবাদিক, নেতা, এখন বর্তমানে অধ্যাপনা করছেন তিনি একটি বেসরকারি ইউনিভার্সিটিতে। তাকে উনি অনেক কসরত করে আমাদের সাথে যোগ দিতে পেরেছেন। প্রযুক্তিগত কারণে সমস্যা হয়েছিল, তাকে স্বাগত জানাচ্ছি। এখন আমরা একটু শুনবো, আমরা যিনি অসুস্থতা নিয়ে আমাদের সাথে আছেন, মিসেস ফরিদা হোসেন। মিসেস ফরিদা হোসেনকে আমরা একটু শুনতে চাচ্ছি সংক্ষেপে। মিসেস ফরিদা হোসেন তিনি কিছু একটা বলবেন, এবং আমি যতটা জানি তার সাথে সম্ভবত তার নাতনিও আছেন। যদি থেকে থাকেন আমরা ১-২ মিনিট তার নাতনিকে, যিনি এখন সাংবাদিকতার সাথে নানার উত্তরাধিকার হিসেবে ডেইলি স্টারে সাংবাদিকতার সাথে যুক্ত আছেন, তারপরে আমরা তার নাতনিকেও শুনবো। সারা আঞ্জুম বাড়ি নাতনিও সম্ভবত আমি যতটুকু জানি আছেন। এখন আমরা শুনবো ফরিদা হোসেনকে। বিসমিল্লাহির রহমানির রহিম। সালাম ও শুভেচ্ছা সবার জন্য। আপনাদের অনেক প্রিয় মানুষ মোহাম্মদ মোশাররফ হোসেন সাহেবের আজকে ৬০০ মৃত্যুবার্ষিকী। অনেক ধন্যবাদ আব্দুল্লাহ সাহেব আপনাকে আজকে আমাদের এই আয়োজনের জন্য। আমি মোশাররফ সাহেবের সহধর্মিণী ছিলাম, সারা জীবন সংসার করেছি, বাচ্চা মানুষ করেছি। আর উনি যা করেছেন সেটা দেশের সাধারণ মানুষের জন্য, সেটা আপনারা আমার চেয়ে ভালো অনেক বেশি জানেন, কারণ আপনারা ছিলেন তার সহযোদ্ধা। উনি বাইরের জগতের কোনো কাজ নিয়ে মাথা ঘামাতাম না। আমাদের মধ্যে একটা অলিখিত সন্ধি ছিল যে আমার জগৎ ছিল সাহিত্য সংস্কৃতি, ওনার জগৎ ছিল পলিটিক্স, ব্যবসা, সমাজ সেবা। কিন্তু আমরা কখনো কারো ব্যাপারে মাথা ঘামাইনি। উনি আমাকে কখনো বলেননি যে তুমি এই রাত ৯টার সময় তুমি কোথায় যাচ্ছ, হয়তো টিভিতে আমার কোনো সেমিনার আছে, কোনো প্রোগ্রাম আছে, আর উনিও হয়তো রাত ২টোয় কোথাও চলে গেলেন। আমি কখনো জিজ্ঞেস করি না যে তুমি কোথায় যাচ্ছ। আমি জানি যেখানেই যাচ্ছেন কাজের জন্যই যাচ্ছেন, অকাজে নয়। তো আমাদের আমি যেটা মনে করি একজন স্ত্রী হিসাবে উনি আমার কাছে, আমি অনেক আত্মীয় স্বজন বন্ধু বান্ধব দেখেছি, কিন্তু স্বামী হিসেবে উনি ছিলেন একজন অসাধারণ মানুষ। কোন স্ত্রীকে কোন স্বামী বোধহয় এতটা স্বাধীনতা দেয় না। স্বাধীনতা আমরা জানি যে মানুষকে উশৃঙ্খল করে তোলে, কিন্তু আমাকে সেই স্বাধীনতা দায়িত্ববোধ এনে দিয়েছিল। এই সংসার পালন, বাচ্চাদের লেখাপড়া, আত্মীয় স্বজন, বাড়িতে আমার অনেক লোকজন থাকতো, আমার দেওরেরা, শ্বশুর শাশুড়ি, আত্মীয় স্বজন। আমি সবসময় চেষ্টা করেছি সবার চাহিদা মেটাতে, কাজকর্ম করতে, ফাঁকে ফাঁকে আমার লেখালেখি করেছি। কিন্তু উনি এমন ভাবে আমাকে হাইলাইট করেছেন বলবো, আমার যতগুলো সংগঠন আছে উনি আমার সব সংগঠনের উপদেষ্টা হিসেবে কাজ করতেন। আমি যতই অনেক আন্তর্জাতিক সংস্থার সাথে জড়িত থাকি, বড় বড় পদে অধিকার করে কাজ করেছি, আমার মনে হয়েছে ওনার জ্ঞানের কাছে, ওনার গুণের কাছে আমার বিদ্যা, আমার শিক্ষা খুবই স্বল্পতা, একেবারেই খুবই কম। তো সেজন্য আমি যখনই আন্তর্জাতিক কোনো সম্মেলনে যেতাম, উনি উপদেষ্টা হিসেবে আমার সাথে বিভিন্ন দেশে গেছেন, কোরিয়া, মেক্সিকো, সুইজারল্যান্ড, সব জায়গায়। এবং যেখানে আমি আটকে গেছি, এটা একটা অবাক কাণ্ড। আমরা তো বাংলাদেশি মেয়ে, আমরা বাংলাতেই লেখাপড়া করছি। কোনো স্পিচে বা কোথাও আমি যখন আটকে গেছি, উনি আমার পাশেই থাকতেন সবসময়, উনি আমাকে ধরিয়ে দিতেন। এবং এমনও করেছেন যে কোন একটা নোবেল লরিয়েটরা সব একসাথে বসে কথা বলছে, আমি সেখানে দাঁড়ালাম, উনি এসে আমাকে বললেন তুমি দাঁড়াও, আমি তোমার একটা ছবি তুলে দিই। কেন, এই দৃশ্য কিন্তু আমি আর কখনো পাবো না। এই যে আমাকে যে মেন্টালি সাপোর্ট করা এবং শ্রদ্ধাবোধও একটা বটেই, সেটা করতেন। তো সেজন্য আমি গর্বিত। আমি আল্লাহর মেহেরবানিতে যে লোকটার সংসার করেছি এত বছরে, আমার কোনো অভিযোগ ছিল না কখনো, এবং আমি যা চেয়েছি আল্লাহ তার চেয়ে অনেক বেশি আমাকে দিয়েছেন। আমার 3টি মেয়ে আছে। উনি কোনোদিন যে আমার মেয়ে বললো কখনো বকাঝকা করেনি, আমি শুনিনি। বকাঝকা যা করতাম বাচ্চাদের আমিই করতাম।
ওদের লেখাপড়ার জন্য, কিন্তু উনি কোনোদিন মেয়েদেরকে আদর ছাড়া আর কিছুই করেননি। তো কাজে আমি বলবো যে এটা আমার অনেক সৌভাগ্য, আজকে আমি যেখানে দাঁড়িয়ে আছি এটা ওনার মতো স্বামী পেয়েছিলাম বলেই হয়তো আজকে আমি এই পর্যায়ে আসতে পেরেছি। ধন্যবাদ সবাইকে। আমি আমার নাতনি সারা আলম বাড়ি আছে এখানে, আমি ওকে একটু দেবো কথা বলতে। হ্যাঁ, ধন্যবাদ আপনাকে, আপনাকে। হাদিসে এসছে যে কোন স্ত্রী যদি স্বামীরকে ভালো সার্টিফাই করে তার জন্য জান্নাতের ব্যাপারে পূর্বাভাস দেওয়া হয়েছে যে স্বামী যদি স্ত্রীর ব্যাপারে ভালো সার্টিফাই করে তার জন্য জান্নাতের পুরস্কার দেওয়ার ব্যাপারে হাদিসে এসছে। আপনি যেমনটা বললেন যে আপনার দাম্পত্য জীবনে তাকে স্বামী হিসাবে যেটা পেয়েছেন অসাধারণ। এই আমরা মনে করি যে জনাব মোশাররফ হোসেন একজন বেহেশতি মানুষ। এই আপনার এই সার্টিফিকেটও তার জন্য আমি মনে করি তার পরকালে তিনি যেখানে আছেন তিনি এটার জন্য উপকৃত হবেন এবং জান্নাতবাসী হিসেবে আমরা তাকে বিশ্বাস করি তিনি জান্নাতবাসী হবেন। তো আপনি আপনার নাতনিকে সঙ্গে নিয়ে এসেছেন। নাতনি আমরা মনে করি যে মোশাররফ সাহেবের তিনি গোটা জীবন জুড়েই তিনি গণমাধ্যমের সাথে তার সংশ্লিষ্টতা ছিল। তার ধারাবাহিকতায় মোশাররফ সাহেবের নাতনি আমাদের সাথে আজকে যোগ দিয়ে আমি মনে করি যে আমাদের এই আলোচনাকে সমৃদ্ধ করেছে। তিনি ডেইলি স্টারে বুক রিভিউর যে পেজটা সেখানে সে দায়িত্বে আছেন এবং সেখানে ডেইলি স্টার বুকসের প্রধান হিসেবে দায়িত্ব পালন করছেন। সাংবাদিকতার সাথে থাকায় তাকে আমরা আজকে একজন সাংবাদিক হিসেবে, সংবাদকর্মী হিসেবে তাকে সাধুবাদ জানাই এবং তার নানা সম্পর্কে আমরা অতি সংক্ষেপে নানার সাথে কি স্মৃতি আছে আমরা একটু সারা আঞ্জুম বাড়ি তার কাছ থেকে নানা সম্পর্কে অতি সংক্ষেপে আমরা একটু স্মৃতি শুনতে চাচ্ছি। যেহেতু আমাদের অনেক অতিথি, তাদের তাড়া আছে, অন্য প্রোগ্রাম আছে, আমরা খুব বেশি লম্বা শুনতে পারলে ভালো লাগতো, কিন্তু আমরা খুব সংক্ষেপে একটু স্মৃতি আমরা শুনতে চাচ্ছি। ধন্যবাদ। সালামালাইকুম সবাইকে। জি, সালামালাইকুম সবাইকে। আমি মোহাম্মদ মোশাররফ হোসেনের সবচেয়ে বড় নাতনি তারানজুম বাড়ি। আজকে এখানে যারা উপস্থিত আছেন, নানার শ্রদ্ধেয় ফ্রেন্ডস, কলিগস, রিলেটিভস এবং যারা যারা অনলাইন দেখছেন, আশা করি সবাই ভালো এবং সুস্থ আছেন। নানাকে নিয়ে আসলে নতুন করে আমার তেমন বলার কিছু নেই, কারণ যেটা আম্মু এবং নানু বললেন যে বিজনেস কমিউনিটিতে বা দেশের রাজনীতিতে নানার যে কন্ট্রিবিউশন, ওটা নিয়ে হয়তো আমার থেকে বেটার এখানে যারা উপস্থিত আছেন আপনারাই বলতে পারবেন। কিন্তু নানা হিসাবে উনি একজন অসম্ভব মজার মানুষ ছিলেন। রাগ করা, যেটা নানু এবং আম্মু বললেন যে রাগ করা তো দূরের কথা, ছোটবেলায় এমন অনেক কিছু আছে যে উল্টাপাল্টা কিছু রান্না করতাম, খালি নানা খেত। বা কোনো একটা মুভি দেখলাম, ওইটার সিনটা আমরা আবার রিএনঅ্যাক্ট করতে চাই, ওটা নানার সাথে করতো। নানা হয়তো কোনো একটা হিন্দি মুভির রোলটা প্লে অ্যাক্ট করতো আমার সাথে। তো এইসব ছোট ছোট জিনিস অনেক মজার মেমোরিজ আছে নানার সাথে। কিন্তু ওনার নাতনি হিসাবে আমি যদি বলি যে নানার সবচেয়ে মূল্যবান লেগেসি যেটা উনি রেখে গেছেন, তার মধ্যে সবচেয়ে আমার জন্য সবচেয়ে বড় একটা জিনিস হচ্ছে নানার বইয়ের কালেকশন। আমি ছোটবেলা থেকে বইয়ের জগতের ইন্ট্রোডাকশনটা আমার হয় নানার বইয়ের কালেকশন থেকে। নানার একটা অভ্যাস ছিল, দেশে বিদেশে যত জায়গায় উনি ট্রাভেল করতেন, প্রত্যেকটা এয়ারপোর্ট থেকে একটা বই তিনি কিনতেন। বইয়ের ফার্স্ট পৃষ্ঠাতে নানার সবসময় একটা সিগনেচার থাকতো এবং ডেট এবং ওই বইটা কোথা থেকে কিনা হয়েছে সবসময় লেখা থাকে। তো আমার কাছে এখনো সেই বইগুলো আছে এবং ছোট বয়স থেকে সেই বই পড়ে পড়েই আজকে আমি যে জার্নি ফলো করে আজকে এখানে এসেছি। সেকেন্ড যে লেগেসিটা সবচেয়ে ইম্পর্টেন্ট, যেটা আমি বলবো যে আমরা দেশের যে কোনো জায়গায় বা বিদেশের যে কোনো জায়গায় যার সাথেই দেখা হয়, আত্মীয় হোক বা আমার সাংবাদিকতা করতে গিয়ে কারোর সাথে দেখা হোক, বিদেশের কোনো এয়ারপোর্টের কর্মচারী হোক যার হয়তো বাড়ি ফেনীতে, প্রত্যেকটা মানুষের প্রথম কথা যখন শুনে যে আমি মোশাররফ হোসেনের পরিবারের সদস্য, ফার্স্ট কথাটা হচ্ছে যে উনি অনেক ভালো মানুষ ছিলেন। এই জিনিসটার মানে ওনার পরিবারের সদস্য হওয়ার কারণে প্রত্যেকটা মানুষের থেকে আমরা যতটা শ্রদ্ধা পাই, যতটা আন্তরিকতা রিসিভ করি, আই থিঙ্ক একটা মানুষের জন্য তার পরিবারের কাছে এর থেকে মূল্যবান রেখে যাওয়ার কিছু সম্ভব না। এবং ফাইনালি নানার লেগেসি মানেই নানার পরিবার।
মোহাম্মদ মোশাররফ হোসেন এবং ফরিদা হোসেন দুজনই যে ধরনের এনভায়রনমেন্ট বাসায় নার্চার করেছেন, সেটার কারণে আমরা আজকে এত বছর পরেও সবাই এত ক্লোজ, এত খুশি, এতটা ইনফর্মাল। আমি, আমার বাবা মা এবং আমার খালা খালু সব কাজিনসরা, এবং আমি মনে করি যে আমি এবং আমার ফার্স্ট কাজিনসরা আমাদের জীবনের সবচেয়ে বড় সৌভাগ্য এটাই যে আমরা মোহাম্মদ মোশাররফ হোসেন এবং ফরিদা হোসেনের পরিবারে জন্মগ্রহণ করেছি। আপনারা সবাই আমার নানা নানুর জন্য দোয়া করবেন। ধন্যবাদ। হ্যাঁ, হ্যাঁ, ধন্যবাদ সারা আঞ্জুম বারিকে। অত্যন্ত নানার সম্পর্কে যে স্মৃতিচারণ করেছে, অসাধারণ, এক কথায় আমি বলবো অসাধারণ। তিনি আমাদের সাংবাদিকতা জগতে তিনি এসছেন নানার ধারাবাহিকতায়, তাকে আমরা স্বাগত জানাই, সাধুবাদ জানাই, যে আমরা বিশ্বাস করি তার নানা যেভাবে সে পাকিস্তান আমল থেকে সংবাদপত্র সাংবাদিকতা জগৎকে সমৃদ্ধ করেছেন, আলোকিত করেছেন। তার মা, তার নানি তো অলরেডি আছেন সাহিত্য সাংস্কৃতিক জগতে আছেনই, এবং তারা মা মেয়ে তারা দুইজনও আমি মনে করি যে তারা এই সাংবাদিকতা জগতের সাথে সংবাদপত্র জগৎকে আলোকিত করার জন্য, সমৃদ্ধ করার জন্য তাদের এই ভূমিকা অব্যাহত রাখবেন, এই প্রত্যাশা আমি রাখছি। তাকে সুন্দর চমৎকার স্মৃতিচারণের জন্য আমি অভিনন্দন জানাচ্ছি, ধন্যবাদ জানাচ্ছি। সাংবাদিকদের ফেডারেশনের পক্ষ থেকে, ফেডারেশনের মহাসচিব হিসেবেও তাকে আরেকবার ধন্যবাদ জানাই সাংবাদিকতার সাথে সম্পৃক্ত হওয়ার জন্য। আমরা এর মধ্যে আমাদের মাঝে আব্দুল হাই শিকদার ভাই আমাদের সাথে যোগ দিয়েছেন। শাহজাহান সর্দার ভাই খুব পিড়াপিড়ি করছেন, তিনি চলে যেতে চাচ্ছেন। এভাবে চলে গেলে হবে কি করে, শোনার বাকি রয়ে গেছে আরো অনেক। আমরা আমির খসরু মাহমুদ চৌধুরী সাহেবের কাছ থেকে মূল্যবান তার যে বন্ধুত্বের যে স্মৃতিচারণ সেটা আমরা শুনবো। শাহজাহান ভাই আপনাকে দিতে পারি, কিন্তু আপনি একটু শুনে যাবেন, চলে যাবেন না আর কি। আগে আপনি একটু বলেন, কিন্তু একটু শুনে যাবেন প্লিজ। শাহজাহান সর্দার এখন বলবেন। শাহজাহান সর্দার তিনি সম্পাদক এবং বাংলাদেশ প্রতিদিনের প্রতিষ্ঠাতা সম্পাদক, যুগান্তরের ডেপুটি এডিটর ছিলেন, মানব কণ্ঠের সম্পাদক ছিলেন, আলোকিত বাংলাদেশের প্রধান সম্পাদক, বর্তমানে বিডি জার্নাল নামে আনোয়ার খান মেডিকেলের যে মালিক, তাদের মালিকানাধীন বিডি জার্নালের সম্পাদনা করছেন তিনি। জি শাহজাহান ভাই। আনমিউট করতে হবে। ঠিক আছে। আব্দুল্লাহ সাহেবকে ধন্যবাদ জানাচ্ছি একজন গণজন্মা পুরুষের বিষয়ে আলোচনার উদ্যোগ গ্রহণ করার জন্য। মোশাররফ ভাইয়ের সাথে আমার ব্যক্তিগত খুবই একটি সুসম্পর্ক ছিল। আমি যতটুকু ওনাকে দেখেছি, উনি সত্যিকার অর্থে একজন ভালো মানুষ ছিলেন। ভালো মানুষ বলতে যা বোঝায় সে ভালো মানুষ ছিলেন। আমি কোনোদিন ওনাকে, ওনার স্ত্রী জেনে বলে, স্ত্রীর সন্তান যেমন বলেছেন, নাতনি যেমন বলেছেন, এমনি ওনার বন্ধু হিসাবে, ছোট ভাই হিসাবে বা বিভিন্ন সময় আলাপ আলোচনায় কোনোদিন আমি দেখি না উনি কোনো রাগ করতে বা উত্তেজিত হতে। উনি মৃদুভাষী ছিলেন, নরম মনের মানুষ ছিলেন, বিনয়ী ছিলেন। উনি, ওনার সাথে আমরা যখন হ্যান্ডশেক করতাম তখন ওনার হাতটাও স্পর্শ করলে এটুকু ছিল অত্যন্ত নরম। উনি, মোশাররফ ভাই একজন বাংলাদেশের সফল মানুষ। উনি যেখানে গেছেন সেখানে উনি সফল হয়েছেন, একটা ক্ষেত্র বাদ দিয়ে, সেটি রাজনীতি। রাজনীতি একটি বৈরী সময়ে, একটি বৈরী জায়গায় একটি উনি ছিলেন। সেখানে উনি মানে ওনার সাধ্য মতো চেষ্টা করে গেছেন মানে সফল হওয়ার জন্য। কিন্তু প্রতিপক্ষ, ওনার দলীয় প্রতিপক্ষ এবং অপর পরিপক্ষ মানে পার্টিগত প্রতিপক্ষ, নানান কারণে হয়তো উনি সেই মানে কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছতে পারেনি। কিন্তু উনি যে সমাজসেবক হিসাবে, রাজনীতিবিদ হয়েও সমাজসেবক হিসাবে উনি সফল, একজন ব্যবসায়ী হিসাবে উনি সফল, একজন সংবাদপত্র সেবী হিসাবে উনি সফল, একজন ব্যাংকার উদ্যোক্তা হিসাবে সফল। বাংলাদেশে যখন মানে বিদেশে, আজকে যে বিদেশ থেকে সবচেয়ে বেশি
যে খাতে টাকা আসে রিমিটেন্স, সেটারও উনি উদ্যোক্তা। বায়রার প্রতিষ্ঠাতা সভাপতি, তারপরে বিজিএম এর উনি প্রতিষ্ঠাতা সভাপতি, তারপরে উনি বিভিন্ন অ্যাসোসিয়েশনের সাথে জড়িত ছিলেন। এবং উনি কি বলবো, ওনার যে বাসা বা অফিস আমি সবসময় দেখেছি যে সমাজের সকল স্তরের মানুষের একটি সম্মিলনস্থল ছিল। কি রাজনীতিবিদ, কি ব্যবসায়ী, কি সমাজকর্মী, কি সংস্কৃতি কর্মী, সবাই ওনার কাছে যেত। এবং উনি সবার সাথে হাসি মুখে এন্টারটেইন করতেন। বিপদে আপদে অনেকে আমি ওনাকে সাহায্য করতে, সহযোগিতা করতে দেখছি। এবং সবচেয়ে বড় কথা হলো যে উনি যে ব্যবসা সফল হয়েছেন, যে ওনার যে ম্যান পাওয়ারের, সেই ম্যান পাওয়ারের ব্যবসাটা কিন্তু আপনার এক ধরনের মানে কি বলবো যে বদনাম আছে। সেই ক্ষেত্রে কিন্তু মোশাররফ এই কোম্পানি মানে সেই বদনামের অধিকারী নাই। আমি অবশ্যই দেখেছি উনি যারা আসতো, বিভিন্ন গ্রামের লোক জমি জমা বিক্রি করে টাকা পয়সা নিয়ে ওনার সাথে ডেকে কথা বলতো। ওনার অফিসে যদি কেউ কারোর সাথে খারাপ ব্যবহার করতো, উনি তাকে ডেকে সে সেভাবে খারাপ না বলে ওই লোককে না কথা বলতে, এরকম আমি দেখেছি। সবচেয়ে বড় কথা হলো ভাই, উনি একজন বন্ধু অন্তঃপ্রাণ, মানে বন্ধু বর্ষর লোক এরকম খুব কমই পাওয়া যায়, যার সাথে সকল বিষয়ে কথা বলা যায়, সকল বিষয়ে কথা বলেছে। আপনারা জানেন যে ওনারা জাকির মোশাররফ বাংলাদেশের একটি ব্যবসায়ী বড় গ্রুপ হিসেবে পরিচিত ছিল। এবং তারা ওই যে দুই বন্ধু মিলে একখানে ব্যবসা করে পার্টনারশিপ, এটা কিন্তু ওনারই বাংলাদেশের প্রথম নজির সৃষ্টি করেছে। এবং এটি কিন্তু খুব সফল গ্রুপ ছিল। আপনারা জানেন যে দুই বন্ধু এক জায়গায় বাড়ি করেছিলেন, একই কম্পাউন্ডে, যে বাড়ির কোনো ওয়াল ছিল না। হ্যাঁ, এবং এটা কিন্তু অন্যান্য অনেকের জন্য একটা ইন্সপিরেশন হিসাবে ছিলেন, ইন্সপিরেশন হিসাবে ছিলেন। এবং মানে তারা শেষ পর্যন্ত তারা সে বন্ধুত্ব বজায় রেখেছেন, আমি দেখেছি। আমি যখন ওনার পার্টনার জাকিউদ্দিন সাহেবের ছেলের বিয়ে ছিল সোহাগ কমিউনিটি সেন্টারে, সেখানে আমি আমন্ত্রিত ছিলাম। আমি গেলাম, দেখি জাকিউদ্দিন সাহেব নাই, গেটে হলো আছে মোশাররফ সাহেব। এই যে উনি সবকিছু মানে সমস্ত কিছু কিন্তু দায়িত্ব উনি পালন করছেন। মানে এই দুটি পরিবার যে ছিল, দুটি পরিবারের মধ্যে কে কার এটা কিন্তু বোঝা খুব মুশকিল, তারা একা কাজ ছিল। একইভাবে উনি কিন্তু আপনার মানে বন্ধু বান্ধবদের সাথেও এরকম উদার ছিল, যে কি আওয়ামী লীগ, কি বিএনপি, কি জাতীয় পার্টি, কি আপনার কমিউনিস্ট পার্টি, কি অন্যান্য পার্টি, আমি সব নেতাকে দেখেছি, যে সব দলের উন্নত নেতাকে দেখেছি ওনার অফিসে বা বাসায় ওনার সাথে কথা বলছে। উনি আবার বেশ যখন রাজনীতি যাওয়ার আগে কিন্তু রাজনীতি বেশ সচেতন ছিলেন। এবং রাজনীতি ওই যে ওনার বন্ধু শফিউল্লাহ সাহেব বলছেন যে উনি সোহরাওয়ার্দী যখন আসতেন, সোহরাওয়ার্দীর মানে একজন বক্তা ছিলেন। তো আমি যে কথাটা বলতে চাই সেটি হচ্ছে যে একজন সফল মানুষ, উনি একজন সফল মানুষ হিসেবে এই দুনিয়া থেকে চলে গেছেন আমাদের ছেড়ে। উনি আল্লাহ ওনার বেহেশত নসিব করুক। তবে একটি কথা আমি যাওয়ার আগে বলতে চাই আপনাদের ইয়ের জন্য, সেটা হচ্ছে যে আমার একটা স্মৃতির কথা আর কি। উনি সব বিষয়ে আমার সাথে শেয়ার করতেন, কথা বলতেন বিভিন্ন সময়। যদি কোনো সময় হয়তো 15 দিন 7 দিনে দেখা না হয়তো টেলিফোন করে, ভাই সাধারণ ভাই আছেন, আসেন অফিসে বা আসেন, এখানে লাঞ্চ করি বা এ করি, কথা বলি। তখন একদিন যখন উনি আমাকে বললেন যে ভাই আমি তো মানে একটা রাজনীতিতে জড়িয়ে যাচ্ছি পার্টি। আমি যতটুকু জানি ওনার সাথে ব্যক্তিগতভাবে দুই নেত্রীর ভালো সম্পর্ক ছিল, এটা আমি জানি। এবং দুই নেত্রীর সাথেই ওনার সম্পর্ক ভালো ছিল এবং যোগাযোগ ছিল, ইয়ে হচ্ছিল। তখন একদিন বললো যে ভাই আমি তো একটু রাজনীতিতে জড়াই যেতেছি, তা আপনার পরামর্শ দিতেছি। আমি বললাম যে কি মানে কি করতে চান? না আমি ইলেকশন করব বা এইরকম করব। তখন আমি ওনাকে বললাম যে তো ভালো কথা, কিন্তু আপনি যেখানে ইলেকশন করবেন সেই জায়গাটা তো আসলে মানে ফেনীর জনপদ নিয়ে তো অনেক কথাবার্তা আছে। ওইখানে ধরেন যেই দলেই যান আপনি, দুই দলেই কিন্তু আপনি বিপদগ্রস্ত হওয়ার সম্ভাবনা আছে। তখন উনি আমাকে কিছু লজিক দিলেন, লজিকে ওনার সাথে আমি একমতই হইলাম শেষ পর্যন্ত, ঠিক আছে যোগদান করে। তবে আমি বললাম যে ভাই আপনি এমন একজন ব্যবসায়ী যে কোনো মুহূর্তে আপনি মানে যে কোনো নেত্রী প্রধানমন্ত্রীর সাথে দেখা করতে পারেন, যে কোনো মন্ত্রী আপনি এই বিরোধী নেত্রীর দেখা করতে পারেন, যে কোনো মুহূর্তে আপনি যে কোনো কাজে সব জায়গায় যেতে পারেন। সেইখানে রাজনীতি যাওয়াটা আপনার ঠিক
হবে কিনা আপনি একটু ভেবে দেখবেন, এবং আপনি মানে ক্ষতিগ্রস্ত হইতে পারেন। সে রাজনীতি কিন্তু আসলে শেষ পর্যন্ত মোশাররফ ভাই মানে উনি যে লয়ালিটি দেখাইছেন দল থেকে, সে লয়ালিটি উদারতা পেয়েছেন কিনা আমি জানি না। কারণ ওনার লয়ালিটির কথা আমি একটা কথা বলি যে আপনারা জানেন যে বেগম জিয়া সরকারের শেষ দিকে আপনার খুব উত্তাল যখন একটা অবস্থা, তখন ফেনীতে একটা মিটিং ছিল। সেই মিটিং এ আপনার গন্ডগোল হয়েছিল। গন্ডগোল হওয়ার পরে আপনার নিরাপত্তা কর্মী এবং আইন শৃঙ্খলা বাহিনী পর্যন্ত পিছিয়ে গেছিল, কিন্তু মোশাররফ ভাই বেগম জিয়ার পিছনে দাঁড়িয়েছিলেন। এটা কিন্তু ওনার এক ধরনের আনুগত্য, এরকম কিন্তু পাওয়া যায় না। উনি ওনার আনুগত্য সঠিকভাবে দেখে গিয়েছেন, কিন্তু দল থেকে সেভাবে পেয়েছেন কিনা আমি সেটা জানি না, পরিবার জানে বা ওনার জানে, কিন্তু উনি ছিলেন অন্তঃপ্রাণ। তবে শেষ মুহূর্তে যে আমি কথাটা বললাম যে আমি ওনাকে বলেছিলাম যে আপনার মতো লোক রাজনীতিতে না যাওয়াই ভালো, রাজনীতি বেশি জড়ানো ব্যবসা বাণিজ্যের মানে ইয়ে হবে, ক্ষতি হবে। আর আপনার ধরেন একটু ধরেন রাজনীতি জিনিসটা ধরেন প্রথম থেকে করে আসলে একটা জিনিস ছিল, কিন্তু আপনি হঠাৎ করে যে হয়তো সুবিধা করতে পারেন, জায়গাটা তো ভালো না আমি বলতেছি। তারপরে শেষ মুহূর্তে ওনার একজন অসুস্থ হওয়ার কিছুদিন আগে সোনারিয়া হোটেলে আমার সাথে দেখা, আরে সাধারণ ভাই কেমন আছেন এরকম, তখন বললো যে সাধারণ ভাই আপনি ঠিকই বলেছেন, হয়তো আমার এটা একটা ভুলই হয়তো হয়েছিল। যাই হোক আমি তখন ওনার আশ্বাস দেবো না, ভুল প্রান্তে যাই হয়েছে তো আপনি অনেক দিক দিয়ে সফল, তবে এটা যাই কিছু হয়েছে এখন এগুলি তো আর মনে করার কিছু নাই, যা হয়ে গেছে হয়ে গেছে। তো আমি যে কথাটা মোশাররফের সাথে বলতে চাই সেটা হচ্ছে যে উনি একজন সমাজসেবক হিসাবে, একজন ব্যবসায়ী হিসাবে, একজন রাজনীতি হিসাবে একজন সাংস্কৃতিক পৃষ্ঠপোষক হিসাবে, একজন মানে পিতা হিসাবে, একজন অভিজ্ঞ হিসাবে সফল। সেই সফল যার এত সফলতা আছে, ওনার স্ত্রী কষ্ট করে এখন বলে গেছেন যে ওনার যার ভাবে ওনার চলতো, কারো বাবা ইন্টারভিউ করতো না। সেটা যে কত বড় পাওয়া। ওনার নাতনি বলেছেন, ওনার যে মেয়ে বলেছেন, আমরা শুনেছি, আমরা তো আমাদেরটা জানি, কিন্তু আমার পরিবারটা শুনলাম। সেদিক দিয়ে আমি মনে করবো যে এমন একজন সফল মানুষ ছিলেন, যে সফল মানুষকে আমরা হারাইছি। উনি হয়তো থাকলে আরো কিছুদিন অন্যান্য ক্ষেত্রে আরো অবদান রাখতে পারতেন। সেটা উনি কিন্তু অকালে চলে গেছেন। আমরা ওনার বেহেশত নসিব করি, আল্লাহ ওনার বেহেশত নসিব করুক, এবং পরিবারের সবাই ভালো থাকুন এই প্রত্যাশায় আমি করছি। আপনাদের সবাইকে ধন্যবাদ। যে ধন্যবাদ শাহজাহান সর্দার ভাই। আপনি অনেকগুলো বিষয় নিয়ে আলোচনা করেছেন, গুরুত্বপূর্ণ, বিশেষ করে রাজনীতির যে বিষয়টাতে নিয়ে আপনি আলোচনা করেছেন। একই সময়ে আপনি যখন এই বিষয়গুলো পরামর্শ দিচ্ছেন, আমাদেরও তখন যাতায়াত ছিল, আপনি জানেন যে আমরা সেখানে নিয়মিত যাতায়াত ছিল। আসলে তিনি রাজনীতিতে তার কাছে চিঠি যখন 1996 সালের 15ই ফেব্রুয়ারির নির্বাচনের আগে সমন্বয়কের দায়িত্ব পালন করার জন্য তার কাছে যখন চিঠি যায় ম্যাডামের স্বাক্ষরিত, তখন কিন্তু তার কোনো উপায় ছিল না। তখন তিনি অনেকটা বাধ্য হয়ে তিনি যোগ দিয়েছেন। পরবর্তীকালে এটাও জানেন আপনি যে উনি 96 যে 12 জুনের নির্বাচনে সবাই কিন্তু ইন্টারভিউ দিয়ে মনোনয়নপত্র নিয়েছে। উনার মনোনয়নপত্র কিন্তু উনার বাসায় পৌঁছেছিল। অনেকটা উনার ফেনী 3 আসনে উনার মনোনয়নটি উনার বাসায় পৌঁছে দেওয়া হয়েছিল। রাজনীতি উনাকে টেনে নিয়ে গেছে, উনি ইচ্ছা করলেই সেখানে উনি বিরত থাকার মতো পরিস্থিতি ছিল না। বিশেষ করে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার প্রতি তার যে আনুগত্য, এই জায়গাটাতে তার এর কোনো বিকল্প ছিল না। কিন্তু তারপরে আরেকটি বিষয় এর আগে অবতারণা করেছেন যে আমাদের শফিউল্লাহ সাহেব, যে তিনি মন্ত্রী হওয়ার উপযুক্ত ছিলেন বা দাবিদার ছিলেন, সেটা হয় নাই। আমরা জানি 2001 সালে তার মন্ত্রিত্বের বিষয়টি নিশ্চিত ছিল। বাণিজ্য মন্ত্রী হিসাবে তার শপথ গ্রহণ করার কথা ছিল 10ই অক্টোবর, কিন্তু 10ই অক্টোবর সকালে, অক্টোবরের 10 তারিখে বিকেলে 5টায় শপথ হবে, সকাল 10টায় তার মন্ত্রিত্ব কিভাবে কারা কেড়ে নিয়েছিল, তারা আমরা ঘনিষ্ঠভাবে আমরা তার কাছাকাছি ছিলাম। আমরা জানি কিভাবে সকালে কি নাটক সাজিয়ে কিভাবে তার মন্ত্রিত্ব কেড়ে নিয়েছিল। তারা কেড়ে নিয়েছিল, তারাও আজকে দুনিয়াতে নাই, তিনিও আজকে দুনিয়াতে নাই। যারা তাকে এই ধরনের এই একটা প্রাপ্য থেকে বঞ্চিত করেছিলেন, তারা পরে অনুতপ্ত হয়েছিলেন কিনা জানি না। এটা দুর্ভাগ্যজনক একটি ইতিহাস। ধন্যবাদ শাহজাহান ভাইকে, রাজনীতির ব্যাপারে আপনি পরামর্শ দিয়েছিলেন। আমরাও পরামর্শ বিভিন্ন সময়ে আমাদের সাথে এইসব বিষয়ে কথা হয়েছিল।
আমাদের সাথে যোগ দিয়েছেন ফেনী জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক এবং মোশাররফ সাহেবের খুবই ঘনিষ্ঠ, একসঙ্গে ঢাকায় এবং এলাকায় খুবই ঘনিষ্ঠভাবে যিনি জড়িত ছিলেন, জয়নাল আবদিন বাবলু। তিনি অত্যন্ত সংক্ষেপে তাকে বলবো একটু, তিনি কানেক্ট হয়েছেন, তিনি খুব সংক্ষেপে একটু কথা বলবেন। জি ধন্যবাদ। আসসালামু আলাইকুম। আজকে আমাদের অভিভাবক তিনি 3 আসন থেকে বারবার নির্বাচিত সংসদ সদস্য ছিলেন। আমাদের এলাকার সর্বজন শ্রদ্ধ ব্যক্তি, শুধু ফেনী নয় ঢাকাতেও উনি খুব সম্মানিত ব্যক্তি ছিলেন। উনি সংসদ সদস্য নয়, একজন পরিপূর্ণ মানুষ ছিলেন। একাধারে বাংলাদেশের স্বাধীন বাংলাদেশের গুরুত্বপূর্ণ ট্রেড ইউনিয়ন গুলো উনি নেতৃত্ব দিয়েছে সফলভাবে। এখানে আমাদের শ্রদ্ধেয় নেতা বাংলাদেশের সাবেক মন্ত্রী বীর চট্টলার সন্তান যারা আমির খসরু মাহমুদ চৌধুরী সাহেব আছেন। উনি ব্যক্তিগতভাবে মোশাররফ সাহেবের সাথে উনার ঘনিষ্ঠতা আমরা জানতাম, আমরা দেখেছি। উনি যখন বাণিজ্য মন্ত্রী ছিলেন, উনি ফেনীর একটা অনুষ্ঠানে মোশাররফ সাহেবের মূল্যায়ন করতে গিয়ে জনাব আমির খসরু মাহমুদ চৌধুরী সাহেব বললেন, মোশাররফ সাহেব শুধু এমপি নয়, উনি মন্ত্রীদেরও মন্ত্রী। উনি এমন ভাবে মূল্যায়ন করছিলেন, সেদিন তন্ময় ওনার বক্তব্য দীর্ঘক্ষণ ফেনীর একটা অনুষ্ঠানে আমার শোনার সৌভাগ্য হয়েছিল। সূত্র ধরে বলতে চাই, মোশাররফ সাহেব শুধু আমাদের অভিভাবক ছিলেন না, ফেনীর একজন পরিপূর্ণ মানুষ ছিলেন, ভদ্রলোক ছিলেন, সৎ ছিলেন, মেধাবী ছিলেন, দয়ালু ছিলেন একাধারে, এবং উনি দানবীর ছিলেন। আমাদেরকে অত্যন্ত সন্তানের মতো স্নেহ করতেন। ফেনীকে এত বেশি ভালোবাসতেন, যার ঢাকাতে পরিচয় ছিল এক নামে, ফেনীর মোশাররফ। যে ফেনীর মোশাররফ বললে এই মোশাররফ সাহেবকে চিহ্নিত করা হতো, আমরা বুঝতাম। আজকে উনার মতো মানুষকে আমরা হারিয়ে আমরা মর্মে মর্মে উপলব্ধি করছি, আজকে আমরা অভিভাবক শূন্য। ফেনীর আজকে প্রকৃত অভিভাবক শূন্য। উনি ফেনীর স্বার্থে কখনো উনি দল চিন্তা করে নাই, দল মত নির্বিশেষে যার গ্রহণযোগ্যতা ছিল সর্বমহলে, সেই ব্যক্তিটি আজকে আমাদের মাঝে নেই। আমরা ব্যক্তিগতভাবেও এবং রাজনৈতিকভাবে চরম ক্ষতিগ্রস্ত হয়েছি। ফেনী বিএনপির রাজনীতির চরম এক দুঃসময়, যেখানে ফেনীর হাজার হাজার নেতা কর্মী ফেনী ছাড়া হয়ে গেছিল। আশ্বস্ত ছিল মোশাররফ সাহেব এবং উনার গুলশানের বাসা, উনার অফিস। উনি অকাতরে নেতা কর্মীদের পিছনে ব্যয় করতে করতে উনি সর্বোচ্চ উনি নেতা কর্মীদের পিছনে ব্যয় করেছেন। উনি নেতা কর্মীদেরকে বুকে আগলে ধরেছেন। উনি অসংখ্য নেতা কর্মী, পঙ্গু নেতা কর্মীদেরকে ঢাকার বিভিন্ন হাসপাতালে চিকিৎসা করিয়েছেন। এমন সময় গিয়েছে ফেনী থেকে পঙ্গু একজন কর্মীকে আমরা অ্যাম্বুলেন্সে উঠে পাঠিয়ে দিয়েছি, সে অ্যাম্বুলেন্সের টাকাটা উনি ব্যয় করেছেন এবং উনার ঢাকার বাসার লোকজন দিয়ে ওই রুগীর খোঁজ খবর নিয়েছেন, হাসপাতালে দেখভাল করেছেন, সুস্থ করে উনি ওকে হাসপাতাল থেকে উনি নিয়ে এসেছেন, আমার কাছে ফিরিয়ে দিয়েছেন বা তার পরিবারের কাছে ফিরিয়ে দিয়েছেন। অসংখ্য উদাহরণ। আমি ব্যক্তিগত উনার সাথে 20 বছর খুব কাছে থেকে উনার স্নেহ পাওয়ার সৌভাগ্য আমার হয়েছে, উনার নেতৃত্বে কাজ করার সৌভাগ্য হয়েছে। উনার 3টি নির্বাচনে আমাকে নেতৃত্ব ভাগে থেকে কাজ করার সুযোগ হয়েছে। আমি উনার কাছ থেকে দেখেছি উনি এত নেতা কর্মীদেরকে এত বেশি ভালোবাসতেন, এরকম নেতা আমাদের জন্য বিরল। আমি জানি না আমরা বিএনপি রাজনীতিতে, ফেনীর রাজনীতি উনার মতো একটা দয়ালু দায়িত্বশীল ব্যক্তি আমরা আর পাবো কিনা। আজকে উনার অনুপস্থিতি আমাদেরকে খুব কষ্ট দিচ্ছে। আমি ব্যক্তিগতভাবে খুবই ব্যথিত, মর্মাহত। আমি একজন ব্যক্তিগত অভিভাবক হারিয়েছি, যার মৃত্যু সংবাদ আমাদের অনেক ধন্যবাদ, অনেক ধন্যবাদ জনাব জয়নাল আবদিন বাবলু। অত্যন্ত চমৎকারভাবে আপনি বলেছেন তিনি এলাকার রাজনীতি নিয়ে তিনি তার অবদান সম্পর্কে অত্যন্ত সুন্দরভাবে আপনি বলেছেন। আসলে সত্যিকার ভাবেই উন্নয়নের দিক থেকে এবং অভিভাবকত্বের দিক থেকে ফেনী উনি চলে যাওয়ার পর থেকে বিশেষ করে সোনাগাজী ফেনী 3 আসন এতিম অবস্থায় পড়ে গেছে, এটা বাস্তবতা। আমিও সেই আসনেরই একজন মানুষ হিসেবে আমি জানি সেখানে উন্নয়নের ছোঁয়া বা সেখানে তদারকি সত্যি ভাবেই অভিভাবকহীন হয়ে আছে সে আসনটি। এখন আমরা কবি আব্দুল হাই শিকদারকে আমরা তার কাছ থেকে শুনবো। তিনিও জনাব মোশাররফ হোসেনের খুব ঘনিষ্ঠভাবে, দীর্ঘ সময় খুব ঘনিষ্ঠভাবে তিনি জনাব মোশাররফ হোসেনের সাথে কাজ করেছেন, তাকে নিয়ে অনেক লিখেছেন, একটি কবিতাও তার
বেশ মোশাররফ সাহেবকে নিয়ে, জাকির সাহেবদেরকে নিয়ে, দুই বন্ধুকে নিয়ে তার একটি কবিতা বেশ সমাদৃত হয়েছে এবং তিনি ঘনিষ্ঠভাবে দীর্ঘ সময় তার প্রকাশিত বিভিন্ন পত্রিকায়, তারপর সাময়িকীতে কাজ করার সুযোগ হয়েছিল কবি আব্দুল্লাহ শিকদারের। আমরা তার কাছ থেকে একটু শুনি। ধন্যবাদ সম্মানিত সঞ্চালক। আপনি আমার কথা শুনতে পারেন? আপনি কি আমার কথা শুনতে পাচ্ছেন? শোনা যাচ্ছে, শোনা যাচ্ছে। আচ্ছা, আলহামদুলিল্লাহ, শোনা যাচ্ছে। ধন্যবাদ সম্মানিত সঞ্চালক, আপনার উপস্থাপক। সঞ্চালক শব্দ কলকাতার লোকেরা বেশি ব্যবহার করে, আমরা ব্যবহার করি উপস্থাপক। তো যাই হোক, এখন তো এটা মোটামুটি ভারতের পেটের ভেতরে ঢুকে গেছে, কারণ আমাদের এখন পৌর চেয়ারম্যান মেয়র হয়ে যাচ্ছে আধিকারিক। তারপরে আপনার এই যে সাদা মানুষের সাথে শব্দ ব্যবহার করেছেন আপনি, আমি এইটার সাথে কঠোরভাবে দ্বিমত পোষণ করি। মোশাররফ ভাই মোটেই সাদা মনের কোনো মানুষ ছিলেন না। মোশাররফ ভাইয়ের অন্তঃকরণের মধ্যে প্রচন্ড ব্যাপক বিশাল ভাবে ছিল দেশপ্রেম, তার অন্তর ভরা ছিল জনপ্রেম। সাদা মনের কার মধ্যে কিচ্ছু লেখা থাকে না, সাদা খাতা একেবারেই অপ্রয়োজনীয়। মোশাররফ ভাইয়ের হৃদয়ের ভেতরে বাংলাদেশ, বাংলাদেশের মানুষ, তার জনগণ, তার কমিটমেন্ট। হ্যাঁ, এই সাদা বলতে শিকদার ভাই, এই সাদা বলতে বোঝানো হয়েছে নিষ্কলুষ, কোনো দাগ নাই, যেটাতে কোনো দাগ থাকে না। না, আপনি প্রথম আলো লাইন ধরে কথা বলতে হবে না ভাই। আমি যেটা বলছি আমাকে আমার কথা বলতে দেন। এই শব্দটা অত্যন্ত আপত্তিকর শব্দ। তো যাই হোক, আমি আপনাকে ধন্যবাদ জানাই। আজকে সারা বাংলাদেশে মাত্র একটা অনুষ্ঠান হচ্ছে মোশাররফ ভাইয়ের মতো মানুষকে নিয়ে, সেটা আপনি করছেন, এজন্য আপনাকে ধন্যবাদ জানাই, অনেক ধন্যবাদ জানাই, কৃতজ্ঞতা জানাই আপনাকে। আর এখানে উপস্থিত আছেন আমাদের আমির খসরু মাহমুদ চৌধুরী ভাই, তিনিও আমি মনে করি যে মোশাররফ ভাই মতোই, তাকেও আমি তাকে যেভাবে দেখেছি তার মধ্যে সেই মহত্ব আমি দেখেছি, আমি অনুধাবন করেছি। তাকে এখানে এনে আমি মনে করি যে খুব একটা ভালো কাজ করেছেন, সেজন্য ধন্যবাদ। এখানে আমাদের 21শে পদক বিজয়ী ভাবি, আমার ফরিদা ভাবি আছেন, একটু আগে সাজা সর্দারের বক্তব্য শুনলাম, এবং যারা যারা আছেন তাদের সবার প্রতি আমার অন্তহীন শুভেচ্ছা। তো রবীন্দ্রনাথের কথা আছে যে তুমি যে মহৎ, তাই তব জীবনের পশ্চাতে ফেলিয়া যায় তীরে তোমার বারংবার। আমি মনে করি যে মোশাররফ ভাই যে জীবনটা নিয়ে আসছিলেন, তার কীর্তির চেয়েও মানুষটা ছিলেন আরো বড়। এবং এই জন্যই আরেকটা কথা ছিল, সাথে করে মৃত্যুহীন প্রাণ, মরণে তাহাই তুমি করে গেলে দান। তো সেই মোশাররফ ভাই সম্পর্কে কথা বলতে গেলে আবেগ, কারণ হলো যে মোশাররফ ভাইয়ের সাথে আমার সম্পর্কের শুরু 78 সালে। 78 সাল থেকে আমৃত্যু, অর্থাৎ সেই ধরেন 42-43 বছর, কোনদিন আমি তার স্নেহের ছায়া থেকে কখনো বঞ্চিত হইনি। এবং এইটা আমাকে খুবই একটা আনন্দদায়ক অভিজ্ঞতা। আমার খুব বিস্ময় লাগে, ঘোর হয় এই 42 বছর অভিজ্ঞতা থেকে আমি বলতে পারি যে মানুষ এত মহৎ হয় কি করে। মোশাররফ ভাই আর জাকি ভাইকে যদি আমি না দেখতাম, তাহলে আমার অন্তপক্ষে এই ধারণা হতো না ঢাকা শহরে এসে যে পরিমাণ বিপুল প্রতিকূলতার ভেতর দিয়ে নিজেকে এগিয়ে নিয়ে যেতে হয়েছে। সেই সময় মোশাররফ ভাই এবং জাকি ভাই, তাদের যে স্নেহ, যে মমতা, আদর, যে প্রশ্রয়, যে আশ্রয় এবং আশ্বাস পেয়েছি, এর তুলনা মানে ব্যক্তি হিসেবে তাদের কাছে আমার কৃতজ্ঞতা অসীম। মোশাররফ ভাই হলেন আখরোটের মতো। মোশাররফ ভাইকে বুঝতে হলে, মোশাররফকে জানতে হলে তার সাথে মেশার দরকার। কারণ আখরোটকে যেমন আপনার বাইরে শক্ত মনে হয়, কিন্তু ওইটা যদি আপনি ভেদ করতে না পারেন, তাহলে আত্মার যে কোমলতা, আত্মার স্নিগ্ধতা, আত্মার যে জ্যোৎস্না, সেটা আপনি অনুধাবন করতে পারবেন না। তো মোশাররফ ভাইয়ের আত্মার স্পর্শ পেতে আমার ব্যক্তিগতভাবে সময় লেগেছিল। কারণ সচিত্র স্বদেশ অফিসে যখন মোশাররফ ভাই ঢুকতেন, আমরা ভয়ে কম প্রমাণ হতাম। আমাদেরকে একটা ধারণা দেওয়া হচ্ছে মোশাররফ ভাই খুব কঠোর মানুষ, শক্ত মানুষ। তো আমরা আগে থেকেই ভয়ে থাকতাম, কেবল সাংবাদিক কথা। কিন্তু আস্তে আস্তে এই দুটো মানুষের সঙ্গে মিশতে মিশতে তার প্রেমে পড়ে গেলাম। তিনি কি ছিলেন আমাদের? তিনি ছিলেন আমাদের শিক্ষক, তিনি ছিলেন আমাদের অভিভাবক, তিনি ছিলেন আমাদের পথপ্রদর্শক, অর্থাৎ যেটাকে ইংরেজিতে বলে ফ্রেন্ড, হেল্পার এন্ড গাইড।
এইরকম ভাবে তার দ্বারা আমরা আপ্লুত হয়েছি। মোশাররফের জীবনে দুটো ভাগ্যের ব্যাপারে আমি সবসময় প্রশংসা করি, যেটা শুকরিয়া আদায় করি। একটা হলো তার বন্ধু ভাগ্য। বন্ধু ভাগ্যে তিনি জাকিউদ্দিনের মতো বন্ধু পেয়েছিলেন এবং দুজনের বন্ধুত্ব রূপকথার মতো রোমান্টিক, এইরকম অনির্বচনীয়, এরকম অদ্ভুত সৌন্দর্যমাখা বন্ধুত্ব বাঙালি মুসলমানের মধ্যে তো কল্পনাও করা যায় না। সেই কল্পনাতীত বন্ধুত্বের তারা দুজন আপ্লুত দ্বারা জড়িয়েছিলেন। আর একটা হলো তার স্ত্রী ভাগ্য। এমন এক মহিষী নারীকে তিনি বিয়ে করলেন, নারী একাধারে স্নেহময়ী মা, অত্যন্ত দায়িত্বশীল সংসারী এবং অত্যন্ত প্রেমময়ী স্ত্রী। সংসার, সন্তান, স্বামী এবং বাইরের কর্তব্যের সৃজনশীল কাজ। অসম্ভব সুন্দর লেখক। তার গদ্য, তার গল্প, এগুলো আমাদেরকে যথেষ্ট পরিমাণে আলোড়িত করেছে এক সময়, এবং এখনো আমরা সেই ঘোর কাটিয়ে উঠতে পারিনি। তো এইটা আমার কাছে মনে হয় খুব গুরুত্বপূর্ণ ব্যাপার। তার জীবন যে মহিমান্বিত হয়েছে, তার পেছনে তার স্ত্রীর একটা অবিস্মরণীয় ভূমিকা আছে। এবং ফরিদাকে আমি ধন্যবাদ জানাই যে তিনি সত্যি দুজন যেন হরিআত্মা, অর্থাৎ দুজনের জন্য পরিপূর্ণ। দুধের সঙ্গে সাদা রংকে যেমন আলাদা করা যায় না, তেমনি ফরিদা ভাবির সঙ্গে মোশাররফ ভাইকে কখনো আলাদা করতে পারতাম না। আমার মনে হতো যে দুটো মানুষ একই জিনিস, আসলে একই মানে আত্মার দুটা দেহরূপ। তো যাই হোক, তো ফরিদা ভাবি ছিলেন মোশাররফ ভাইয়ের জীবনের মধ্যমণি, তার হেডকোয়ার্টার, তার যাকে বলা যায় যে তার মরকত মণি, তার জীবনের কেন্দ্রবিন্দু। আমি এ নিয়ে আর বেশি কিছু আমি অন্যদিকে যেতে চাচ্ছি। একটু অনেকে রাজনীতি নিয়ে কথা বলবেন, এখানে খসরু ভাই আছেন, তিনি আরো পলিটিক্স নিয়ে কথা, আমি সেদিকে যেতে চাচ্ছি না। আমি শুধু বলতে চাচ্ছি যে মোশাররফ ভাইয়ের কীর্তি অবদান সম্পর্কে আমরা কম বেশি সবাই জানি, কিন্তু একটা কথা আপনি উপস্থাপক, আপনি আমাদের আমাদের বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের এখন আপনি আমাদের মহাসচিব, কাজে আপনি ব্যাপারটা বুঝবেন আরো বেশি করে। যে পত্রিকাটা 60-এর দশকে বের করেছিলেন কনসেপ্ট, এই কনসেপ্টের মতো পত্রিকা এখন কি বাংলাদেশে আছে? বাংলাদেশে কেন, আমি আপনাকে বলতে পারি যে সাবকন্টিনেন্টের মধ্যে কনসেপ্টের মতো পত্রিকা এখন পর্যন্ত আমরা একটা দাঁড় করে দেন। এটা ছিল মোশাররফ ভাইদের একটা গুরুত্বপূর্ণ অবদান। কে রাখে নাই কনসেপ্টের মধ্যে? এটা তখনকার সময়ে পাকিস্তান অবজারভারকে চ্যালেঞ্জ করেছিল সেই কনসেপ্ট। হ্যাঁ, সেই সময়ে বাংলাদেশের পলিটিক্যাল সায়েন্স, রাষ্ট্রবিজ্ঞানী, সমাজ বিজ্ঞানী, রাজনীতিবিদদের মধ্যে সর্বোত্তম আবুল মনসুর আহমদ এই পত্রিকার নিয়মিত লেখক ছিলেন। আপনি চিন্তা করছেন, আজকে তো আপনার পাকিস্তানের নাম নিলে গুনাহ হয়, কিন্তু আগরতলা ষড়যন্ত্র মামলায় আমাদের মহান জাতীয় নেতা শেখ মুজিবুর রহমানের যে প্রধান আইনজীবী ছিলেন, সেই আইনজীবী পাকিস্তানের সেই সময়কার সর্বশ্রেষ্ঠ আইনজীবী এ.কে ব্রোহি এই পত্রিকার নিয়মিত লেখক ছিলেন। আরেকটা কথা বলতে চাই যে দেখেন, যে শুধু বাংলাদেশ না, শুধু পাকিস্তান না, শুধু ইন্ডিয়া না, এশিয়া, আপনারা সবাই মনে হয় কথা বলতেছেন কি নয় সাথী ভাই? যাই হোক, এই সারা পৃথিবীর সেই সময়কার পৃথিবীর সর্বশ্রেষ্ঠ ফিলোসফারদের একজন, সেই সময়কার ফিলোসফারদের একজন, তিনি হলেন বার্ট্রান্ড রাসেল। এই আফ্রিকা এবং এশিয়ার একটা পত্রিকার নাম বলেন যে পত্রিকা বার্ট্রান্ড রাসেলের মতো এত বড় ফিলোসফার লেখালেখি করতেন। কনসেপ্টে বার্ট্রান্ড রাসেল ছিলেন নিয়মিত লেখক। ম্যাক, আমাদের পলিটিক্যাল বিশ্বের মধ্যে আরেকজন বিখ্যাত ব্যক্তি মোজাফফর আহমেদ চৌধুরী, তার মতো লোক ছিলেন মোশাররফ ভাই, জাকির ভাই একেবারে আপনার আত্মীয়। যাই হোক, এইরকম একটা পত্রিকা যেখানে বার্ট্রান্ড রাসেল লিখতেছে, আপনি এখন কল্পনা করতে পারেন যে আজকের কোন নোবেল লরিয়েট লেখক বা দেশের কাগজে লিখতেছে? এখন তো ধরেন অন্তত শেষ ধরে নোবেল পুরস্কার পাওয়া যায়,
কিন্তু বার্ট্রান্ড রাসেলের সময় 60-এর দশকে বার্ট্রান্ড রাসেল ছিলেন বাংলাদেশের পৃথিবীর মডেল। তার ম্যারেজ এন্ড মোরালিটি, তার হিস্ট্রি অফ ওয়েস্টার্ন ফিলোসফি, এই বইগুলো ছাত্রকে কাঁপিয়ে দিয়েছে। তো সেই বার্ট্রান্ড রাসেলের সাথে তাদের একটা সংযোগ ছিল, বন্ধুত্ব ছিল, যোগাযোগ ছিল। এটাই তো একটা মানুষকে 100-তে 100 দেওয়ার জন্য যথেষ্ট। তারপর আসে তার সচিত্র স্বদেশ। মোশাররফ ভাই জাকিরেরা যখন সচিত্র স্বদেশ পত্রিকা বের করেন, সেই সময় বাংলাদেশের সাপ্তাহিক পত্রিকা ছিল 3টা, বিচিত্রা, রোববার, সচিত্র সন্ধানী। 3টা পত্রিকা ছিল মূলত একই রকমের চিন্তা ভাবনা। এই একই রকমের চিন্তা ভাবনার বাইরে দাঁড়িয়ে একটা ডিফারেন্ট পিওর বাংলাদেশি জাতীয়তাবাদের উপর বেস করে একটা উদার লিবারাল ডেমোক্রেটিক অ্যাটিটিউডকে সামনে রেখে আরেকবার অদ্ভুত সুন্দর পত্রিকা বার করলেন মোশাররফ ভাই। পত্রিকার নাম হলো সচিত্র স্বদেশ। এবং সচিত্র স্বদেশ জন্মলগ্ন যাত্রায় শুরু করলো ঢাকা বিশ্ববিদ্যালয় দিয়ে। তারপরে সচিত্র স্বদেশ জিয়াউর রহমানের সেই মর্মান্তিক শাহাদাতের পরে যে ভূমিকা পালন করেছিল, সেই ভূমিকার উপরে আমি আলাদা বই করেছি। কারণ সচিত্র স্বদেশের ভূমিকার পাশে দাঁড়ানোর মতো পত্রিকা এখন পর্যন্ত বাংলাদেশে তৈরি হয়নি, জন্ম হয়নি। সেই পত্রিকার প্রতিষ্ঠাতা ছিলেন মোশাররফ ভাই এবং আমাদের জাকি ভাই। আরেকটা গুরুত্বপূর্ণ দিক কেউ আলোচনাই করে না, আমার খুব অবাক লাগে। মোশাররফ ভাইদের বলতে গেলে, উচ্চারণ করতে গেলে আরেকটা কথা বলা উচিত ছিল যে স্বাধীন বাংলাদেশের প্রথম নিয়মিত সাহিত্য মাসিক প্রকাশ করেছিলেন এই জুটি। স্বাধীন বাংলাদেশের প্রথম নিয়মিত সাহিত্য মাসিক এখন এই পত্রিকাটা জাকি ভাই মোশাররফ ভাইদের হাত দিয়ে আসছিল পৃথিবীতে। তখন বাংলাদেশে কোনো সাহিত্য মাসিক পত্রিকা ছিল না, কারণ সমকাল বন্ধ হয়ে গেছে পাকিস্তান আমলেই। তারপরে আপনার সওগাত বন্ধ হয়ে গেছে সেই পাকিস্তান আমলেই। সওগাত সমকালের পর যে সাহিত্য পত্রিকা বাংলাদেশে দারুণ ভাবে আলোড়িত করেছিল, স্পন্দিত করেছিল, সেই পত্রিকাটির নাম ছিল এখন। এখন পত্রিকা ছিল এই হাউজের, এই দুই বন্ধুর। এখন পত্রিকার কে লেখেন নাই? সৈয়দ আলী হাসানের মতো মনীষী, দেওয়ান মোহাম্মদ আশরফের মতো দার্শনিক, আবুল হোসেনের মতো 40-এর দশকের অন্যতম সেরা কবি, নজরুল গবেষক এবং বাংলাদেশের নজরুল চর্চার পথিকৃৎ পুরুষ আব্দুল কাদির, কবি শামসুর রহমান আল মাহমুদ, এরা তো লিখতেনি। অর্থাৎ এখন আব্দুল মান্নান সৈয়দ এবং আমাকে দেওয়া হয়েছিল ভারপ্রাপ্ত সম্পাদক, আব্দুল মান্নান সৈয়দকে নেওয়া হয়েছিল উপদেষ্টা সম্পাদক করে। এবং এর সাথে পরবর্তীকালে এখন মানে খুব সংকটে পড়েছিল, সেই সংকটে এখনের হাল ধরেছিলেন যে ব্যক্তি, যে মহিষী নারী, তিনি হলেন আজকের ফরিদা হোসেন। ফরিদা হোসেন এখন শেষ দিকে তার হাত দিয়ে বেরিয়েছিল। এবং ফরিদা হোসেনের কাছে আমি মনে করি যে বাংলা সাহিত্যের এবং বাংলাদেশের যারা সাহিত্য মনস্ক মানুষ, একটু লেখাপড়া জানে, যারা লেখাপড়া জানে না তাদের ব্যাপারে আমার বক্তব্য নাই, কিন্তু যারা লেখাপড়া জানে, সাহিত্যের সঙ্গে মিনিমাম আত্মীয়তা আছে, বা জীবনে একবার হলো রবীন্দ্রনাথ নজরুলের বই পড়েছে, নাড়াচাড়া করেছে, অজ্ঞতা বাইরে যারা, সেই সমস্ত লোকরা মনে রাখা উচিত যে ফরিদা হোসেনের কাছে আমাদের একটা ঋণ আছে। কারণ স্বাধীন বাংলাদেশের প্রথম নিয়মিত সাহিত্য মাসিক এর সাথে ফরিদা হোসেনের আবেগ এবং তার ঘাম, তার শ্রম, তার রক্ত আছে। যাই হোক, আজকে আপনাকে আমি ধন্যবাদ দিই। আমি আর বক্তব্য দীর্ঘায়িত করতে চাই না, কারণ মোশাররফ ভাইকে নিয়ে বলতে গেলে হাজার হাজার স্মৃতি, আমরা কোনটা রেখে কোনটা বলবো। তার মতো এরকম মহৎপ্রাণ মানুষ তো খুব কম জন্মায় আমাদের রাজনীতিতে। রাজনীতি তো এখন যে আমাদের সরকারি ব্যবস্থাপনা, সেখানে রাজনীতি হলো ক্যাসিনো ব্যবসায়ীদের কাছে, রাজনীতি চলে গেছে চোরদের কাছে, ডাকাতদের কাছে, ব্যাংক ডাকাতদের কাছে, ব্যাংক লুটেদের কাছে। এই সমস্ত দুর্বৃত্ত পরায়ণ, অদেশপ্রেমিক, দায়িত্ব জ্ঞানহীন, কাণ্ডজ্ঞানহীন রাজনীতির সম্পূর্ণ বিরুদ্ধ মানুষ ছিলেন মোশাররফ ভাই। মোশাররফের অন্তঃকরণ ছিল, আমি যেটা আগে বলেছি, যে দেশপ্রেমময়। তো সেই দেশপ্রেমিক মানুষটার, সেই কর্তব্যনিষ্ঠ মানুষটার, সেই ন্যায়নিষ্ঠ মানুষটির অনুপস্থিতি আমাদের রাজনীতি, আমাদের ব্যক্তি জীবন, আমাদের সমাজ জীবনকে গরিব করে দিয়ে গেছে। তো মাননীয় উপস্থাপক, আমি একটা মোশাররফ ভাইকে নিয়ে আমার আপনি আপনার উপস্থাপন বলেন।
আপনি অনুমতি দিলে পাঠ করে শোনাতে চাই। হ্যাঁ হ্যাঁ, নিশ্চয়ই নিশ্চয়ই, আমরা এই আবৃত্তি শুনে আমরা খসরু ভাইয়ের কাছে যাব। বেশিক্ষণ লাগবে না, 2-3 মিনিট লাগবে আর কি। মোশাররফ ভাই, মোশাররফ জাকি, জাকি মোশাররফ একজন নাকি দুইজন? বাইরের ছিল দুই দেহ, ভেতরে নিবিড় এক মন। এই মধুময় প্রীতির স্পর্শ গড়েছে গভীর উপকূল, তাদের হস্ত যেখানে গিয়ে সেখানে ফুটেছে শত ফুল। উদ্যান শত পড়ে আছে কত, মোশাররফ হোসেনে নেই তো। গোলাপের ঘ্রাণ ফেরি করে প্রাণ হারিয়ে খেইত। সোনা গাজী তিনি, যথার্থ গাজী, জাতির জীবনে ইতিহাস। তার কনসেপ্ট আলোকের শিখা, দুর্গতিগুলো করাস। কারো কাছে কিছু চান নাই তিনি, সবার ছিলেন আশ্রয়। মানুষকে ঢেলে দিয়েছেন সব, নিজের জন্য কিছু নয়। অশ্রু ব্যথা মোছাতে তিনি ছিলেন সবার সম। ফেরেশতা নন, দেবতাও নন, তবুও তিনি এক নিরুপম। মানুষের ভাই, মানুষের নেতা, মানুষের খুব প্রিয়জন। মোশাররফ হোসেন, দেশের হোসেন, হোসেনের মত মন। বর্ণালিত আকাশ তিনি, সূর্যের ঝলমল। তারকাও তিনি, চন্দ্রও তিনি, মেঘার ধারা টলমল। তিনি নাই তাই কোনো কিচ্ছু নাই, সচিত্র স্বদেশ হাহাকার। তার মতো করে আর কেউ হবে দেশের জন্য কবে আর? তার মমতাজ ফরিদা হোসেন সাহিত্য সভায় বাতিঘর। প্রীতি দিয়ে গড়েছেন তারা সত্য ন্যায়ের বাড়িঘর। মোশাররফ হোসেন অসীম আকাশ, ফরিদা হোসেন ঠিকানা। অমরাবতীর হংস মিথুন, যদিও তাদের ছিল না ডানা। ডানার চেয়েও বড় কিছু ছিল অন্তরে প্রতিদিন। তাদের কাছে জাতির তাই রয়েছে অনেক অশেষ ঋণ। ঋণের ভাষায় কথা নয় আজ, হৃদয়ে কথাই আজ সব। সেই হৃদয়ের অমরতা নিয়ে হোক আজ থেকে উৎসব। আষাঢ়ের মেঘে তাকে পাবো জানি, আশ্বিন মাঠে তারি ছুঁই। বটের ছায়ায় তার বুক পাতা, তিনি প্রাণের প্রিয় কবি। ভোরের দোয়েল তার গান গাবে, বাতাস ভাবে তার প্রীতি। দেশকে ভালোবাসার নামী মোশাররফ হোসেন কাব্যগীতি। মোশাররফ হোসেন কাছে কিংবা দূরে, সেই কতটুকু স্বপ্ন নয়। তার স্মৃতি নিয়ে আমাদের প্রেম চিরকাল থাক মেঘনাময়। তার প্রেম নিয়ে আমাদের, তার স্মৃতি নিয়ে আমাদের প্রেম চিরকাল থাক মেঘনাময়। অনেক ধন্যবাদ উপস্থাপক আপনাকে, আমাকে এখানে মোশাররফ ভাই সম্পর্কে 2-4টি কথা বলার সুযোগ দেওয়ার জন্য। আপনারা কাছে এবং দূরে, দেশে এবং দেশের বাইরে যে যেখানে আছেন, যারা আমার বক্তব্য শুনলেন তার প্রতিও কৃতজ্ঞতা। আর আজকে যারা প্যানেলে আছেন তাদের সবার প্রতি আমার অশেষ কৃতজ্ঞতা। আল্লাহ আমাদের সকলে সহায় হন। অনেক অনেক শুভেচ্ছা, ধন্যবাদ, কৃতজ্ঞতা কবি, প্রিয় কবি, নন্দিত কবি আব্দুল হাই শিকদারকে। তিনি অত্যন্ত চমৎকার একটি কবিতা দিয়ে আজকের আমাদের এই আলোচনাকে অত্যন্ত সমৃদ্ধ করেছেন। ধন্যবাদ শিকদার ভাই আপনাকে, যে অত্যন্ত চমৎকার ভাবে আপনি আনমিউট করেন। শোনা যাবে, শোনা যাবে, শোনা যাবে, শোনা যাচ্ছে, অন্যরা শুনতে পাচ্ছে, আপনি হয়তো আপনার ওখানে টেকনিক্যাল কোনো সমস্যা হয়েছে। ধন্যবাদ। আমরা আলোচনার, আজকের এই আলোচনার আমরা একদম শেষ প্রান্তে। খসরু ভাই আমাকে শুনতে পাচ্ছেন? হ্যাঁ, শুনছি। হ্যাঁ হ্যাঁ, ধন্যবাদ। আমরা আলোচনার একদম শেষ প্রান্তে চলে এসেছি। আমাদের আজকের প্রধান আলোচক এই মোহাম্মদ মোশাররফ হোসেনের স্মরণে আজকের যে আলোচনার ভার্চুয়াল আলোচনার আয়োজন করা হয়েছে, তার প্রধান আলোচক
আমাদের অত্যন্ত প্রিয় ব্যক্তিত্ব, যিনি বাংলাদেশের রাজনীতিতে ক্লিন ইমেজের যে কজন রাজনীতিবিদকে আমরা অত্যন্ত সমীহ করি এবং শ্রদ্ধার সাথে দেখি, তার অন্যতম খসরু ভাই, আমাদের প্রিয় খসরু ভাই। তিনি অত্যন্ত দীর্ঘ সময় নিয়ে আমাদের সাথে এই আলোচনা শুনেছেন, এই জন্য তার প্রতি আগেই অশেষ কৃতজ্ঞতা জানাই। আর তিনি এখন মূল্যবান আলোচনা রাখবেন, তার সাথে অনেক স্মৃতি রয়েছে। তিনি খুবই ঘনিষ্ঠ ছিলেন মোশাররফ সাহেবের। আমরা বিশ্বাস করি তার এই আলোচনা আজকে যারা এই লাইভের সাথে যুক্ত আছেন এবং সামনে যারা আগামী দিনগুলোতে যারা এই অনলাইন থেকে এটা শুনবেন, তারা সমৃদ্ধ হবেন, মোশাররফ সাহেবকে নতুন করে জানবেন খসরু ভাইয়ের এই আলোচনা থেকে। যেমনটি ইতিমধ্যে আমরা কবি আব্দুল্লাহ শিকদারের কাছ থেকে, অন্যান্য আলোচকদের কাছ থেকে আমরা গুরুত্বপূর্ণ আলোচনা শুনেছি। এখন আমির খসরু মাহমুদ চৌধুরী আলোচনায় অংশগ্রহণ করছেন। ধন্যবাদ আব্দুল্লাহ সাহেব। আজকের এখানে উপস্থিত শিকদার ভাই আছেন, ভাবি ছিল কিছুক্ষণ আগে, তিনি লাইভ শুনছেন, লাইভটা শুনছেন, তিনি স্ক্রিনে না থাকলেও শুনছেন। মেয়ে আছে, পরিবারের সদস্যরা আছেন এবং অন্যান্য যারা অংশগ্রহণ করছেন, সবাইকে সালাম জানাচ্ছি। আমি আব্দুল্লাহ সাহেবকে বিশেষ করে ধন্যবাদ জানাচ্ছি যে কি এই অনেকদিন পরে হলো মোশাররফ ভাইয়ের স্মৃতিচারণের আমাকে ডেকেছেন, কথা বলার সুযোগ দিয়েছেন। এমন একটি মানুষ আসলে যাদের স্মৃতিচারণ করা আমার জন্য একটি ইটস এ গ্রেট জয় ফর মি, আমার জন্য খুবই আনন্দের বিষয়। মোশাররফ ভাইয়ের মতো মানুষের সম্বন্ধে কথা বলতে গেলে অবিরাম অনেক সময়ের প্রয়োজন। ওনার মতো একজন মানুষ আমাদের সর্দার সাহেব, ওই শাহজাহান সর্দার সাহেব বোধহয় বলে গেছেন যে আমি শুনতে শুনতে আমাদের যে সামাজিক প্রেক্ষাপট যে এত বেশি পরিবর্তন হয়ে গেছে, আমাদের প্রত্যাশা জীবন থেকে যেটা আদর্শিক, মানসিক ভাবে, সামাজিক ভাবে যে মানুষকে দেওয়ার যে এই প্রত্যাশা নিয়ে যে মানুষ জীবনে রাজনীতি করে, সমাজকে সেবা করে, এমনকি ব্যবসা বাণিজ্যের সংগঠনগুলোতে যে মোশাররফ ভাই কাজ করেছে, এগুলোতে উনি যে বিশেষভাবে রাজনীতিতে যে ওনার মূল্যায়ন হয়নি, যে কথাটা উঠে আসছে, সেটা যদি আপনি পাওয়ার রাজনীতির কথা বলেন তাহলে সেটা ঠিক আছে। আর মোশাররফ ভাই নিশ্চয়ই ওনার মতো মানুষ রাজনীতিতে এখান থেকে নেওয়ার জন্য আসে নাই, এখান থেকে পাওয়ার জন্য আসে নাই। আসলে সত্যিকার অর্থে যারা রাজনীতি করে, মানে আমার অভিজ্ঞতায় যারা এই দেশের মানুষের জন্য রাজনীতি করে, তারা যে এখান থেকে খুব বেশি কিছু পাওয়ার জন্য আসে তা না। এবং মোশাররফ ভাইয়ের মতো একটা চালাক চতুর মানুষ, উনি কি জানেন না এই রাজনীতিতে আসলে ওনার ব্যবসা বাণিজ্যের ক্ষতি হবে এবং এর পেছনে যে রাজনীতিক খরচ, এটা আয়ের চেয়ে ব্যয় বেশি হয়। কারণ সৎ রাজনীতিবিদদের তাই হয়ে থাকে, উনি তো জেনে শুনে রাজনীতিতে আসছে এবং উনি এই প্রত্যাশা নিয়ে রাজনীতিতে আসে নাই যে উনি রাজনীতি থেকে সমৃদ্ধ হবেন, উনি রাজনীতিকে সমৃদ্ধ করতে এসেছেন। কিছু মানুষ যদি এরকম না থাকতো তাহলে তো আসলে জীবনেই থেমে যেত আমাদের। এটা অনেকে বলেছেন উনি এই বিজিএমইএতে উনার যে অবদান, যে আজকে সবচেয়ে বড় খাত বাংলাদেশের রপ্তানি খাতে এবং অর্থনীতির একটা পিলার, ওনার কত বড় অবদান। কিন্তু উনি আসলে গার্মেন্ট ব্যবসা থেকে কতটুকু লাভ করেছেন। ওনার বাইরেতে বাংলাদেশের শ্রম শক্তি রপ্তানিতে ওনার যে অবদান, উনি বাইরের আমরা দেখেছি যে এই ব্যবসা থেকে মানুষ কিভাবে লাভবান হয়েছে, কিভাবে প্রফিটিং করেছে, অন্যায়ভাবে প্রফিটিং করেছে।
কিন্তু মোশাররফ ভাই তো এই ব্যবসাতে, এই শ্রমশক্তির ব্যবসার সাথে দুর্বৃত্তায়নের একটা মানুষকে এটাকে একটা ব্র্যাকেটে নিয়ে আসে সাধারণত, যে শ্রমশক্তির ব্যবসার সাথে দুর্বৃত্তায়নের একটা সম্পর্ক আছে। কিন্তু মোশাররফ ভাই তো ব্যবসা করেছেন, জীবনে ওনার সম্বন্ধে কেউ একটি কথা কটু কথা বলতে আমি তো অন্তত শুনি নাই। কারণ মানব সম্পদ, এই যে শ্রম শক্তি রপ্তানি যে ব্যবসাটা, এটাতে এত বেশি লোভের ব্যাপার আছে, সেখানে কিন্তু উনি একেবারে পরিচ্ছন্ন একটা মানুষ হিসেবে সেখান থেকে বেরিয়ে এসছেন। বরঞ্চ আমি তো বলছি, বাংলাদেশে যে দুটি পিলার অর্থনীতির, একটি হচ্ছে শ্রমশক্তি রপ্তানি, একটা হচ্ছে গার্মেন্টস, উনি দুই জায়গায় ওনার অবদান রেখে এসেছেন, পরিচ্ছন্ন মানুষ হিসেবে বেরিয়ে এসছেন। কোনো জায়গা থেকে কিন্তু উনি সেইভাবে লাভবান হন না। একইভাবে এই যে রাজনীতির কথা তো আমি আবার আগেই বলেছি, যে কি এই ওনার মতো লোক রাজনীতিকে সমৃদ্ধ করেছে, ফেনীর রাজনীতিকে সমৃদ্ধ করেছে, বিএনপির রাজনীতিকে সমৃদ্ধ করেছে। ঠিক আছে, উনি মন্ত্রী হয় নাই, কিন্তু আমি মোশাররফের মুখে কোনোদিন শুনি নাই কোন ধরনের কমপ্লেইন, ওনার মুখ থেকে আমি শুনি নাই যে ওনাকে মন্ত্রী করা হয়নি। এটা আমাদেরও খারাপ লাগতো, মোশাররফের মতো মানুষ মন্ত্রী হওয়ার যোগ্য, আমি তো আগেও বলেছি। এবং ওনার চেয়ে অনেক এখন যারা হচ্ছে সেটা এটা তো আলোচনা করে লাভ নাই। এমনকি আমাদের সময়ও অনেক মানুষ মন্ত্রী হয়েছে, যেটা মোশাররফ ভাইয়ের আসলে আশেপাশেও কাছে ধারেও যাওয়ার কোনো ব্যক্তিত্ব নেই। কিন্তু মন্ত্রী হয়েছে, কিন্তু মন্ত্রী হওয়া, এমপি হওয়াই কি সবকিছু জন্য মানুষের রাজনীতিতে আসে? সেটাও আবার আমিও বিশ্বাস করি, মোশাররফ ভাই কোনোদিন সেটা বিশ্বাস করতে পারে। কারণ উনি তো দিতে এসেছে। উনি যে আপনারা যে পত্রিকার কথাগুলো শিকদার ভাই বলেছেন, আপনারা বলেছেন, অন্যরা বলেছেন, উনি আসলে বাংলাদেশের সেইভাবে যদি উনি চিন্তা করতেন, তাহলে তো বাংলাদেশের প্রধান আজকে যে পত্রিকাগুলো, সেগুলোর মালিক হতে পারতো, সেখান থেকে লাভবান হতে পারতো। কিন্তু সেখানে উনি হয়নি, কিন্তু সেখানে উনি সূচনা করে গেছেন। এই যে সূচনা, যে কিছু কিছু মানুষ হচ্ছে ক্যাটালিস্ট, তারা হচ্ছে পথ দেখায়। উনি পথ দেখিয়ে গেছেন, সাংবাদিকতার দিকে পথ দেখিয়েছেন, গার্মেন্ট শিল্পে পথ দেখিয়েছেন, আপনার শ্রম রপ্তানিতে পথ দেখিয়েছেন। এমনকি ফেনীর যে রাজনীতির যে জনপদ, একটি উচ্ছৃঙ্খল জনপদ, একটি সন্ত্রাসীর জনপদ, ওনার মতো একটা ভদ্র মানুষ সেখান থেকে বারবার নির্বাচিত হয়ে আসছে। মানুষের আস্থা পেয়েছেন উনি, মানুষের ভালোবাসা পেয়েছেন। এটাই কি যথেষ্ট না? এর থেকে বড় বেশি কিছু পাওয়ার আছে কি? এই যে আজকে ওনার কথাগুলো আমরা গর্বের সাথে এখানে আলোচনা করছি, গর্ব নিয়ে ওনাকে আলোচনা করছি। অনেক মন্ত্রী আছে যাদের সম্বন্ধে আমরা আলোচনাও করতে চাইবো না। অনেক মন্ত্রী, অনেক বড় বড় মন্ত্রী আছে যাদের সম্বন্ধে অন্তত আমি আলোচনা করার আমার কোনো উৎসাহ থাকবে। আলোচনা করার মতো কিছু নাই, তো কিছু নাই। আলোচনা করলে যেগুলো করা যাবে সেটা আলোচনা কিছু নাই। এই যে ওনাকে নিয়ে যে আমরা গর্ব করে আজকে আলোচনা করছি, ওনার পরিবার আজকে গর্বিত পরিবার। যে ওনার নাতি যে কথাগুলো বলেছে, ওনার মেয়ে যে কথাগুলো বলেছে, ভাবি যে কথাগুলো বলছেন, এগুলো তো একটি পরিবার। এই হচ্ছে পরিবার, হচ্ছে আপনার জীবনের একটা রিফ্লেকশন, আপনার জীবনের প্রতিফলন হচ্ছে একটা পরিবার। তো ওনার পরিবারেই তো সেটা বোঝা যাচ্ছে, ওনার মেয়ের কথায়, ওনার নাতনির কথায়, ভাবির কথায়, ওনারা যে জীবন করেছেন, তাদের মধ্যে সেই নাই, তাদের মধ্যে সেই প্রত্যাশা নাই যে এখান থেকে আমাদেরকে লাভবান হতে হবে সবকিছু থেকে জীবনে। এটাই তো মানুষের সবচেয়ে বড় পরিচয় আমার মধ্যে। আর মোশাররফ ভাইয়ের এত কিছু করার পরে, এত কিছু ওনার সামাজিকভাবে সফলতা বিভিন্ন সেক্টরে হওয়ার পরও ওনার মতো একটা বিনয়ী মানুষ আমার জীবনে কম দেখেছি। উনি একেবারে একটা বিনয়ের ভান্ডার যে বলে, এরকম, যে ওরা সবাই বলেছে যেটা, এরকম একটা বিনয়ী মানুষ, যে জীবনে একটা সাকসেসফুল মানুষ। এবং রাজনীতিতে যারা আছে তাদের তো বিনয় নাই বললেই চলে। আমাদের রাজনীতির যে অবস্থা, রাজনীতি আর বিনয় কিন্তু দুটো একসাথে চলে না, দে ডোন্ট গো হ্যান্ড ইন হ্যান্ড, তারা একসাথে যায় না। কিন্তু মোশাররফ ভাই তাও আবার ফেনীর রাজনীতি করেছেন, একটা কঠিন জায়গায় রাজনীতি করেছেন, এবং যাদের সাথে উনি, যাদের প্রতিপক্ষ হয়ে সেখান থেকে উনি নির্বাচিত হয়েছেন, জনগণের আস্থা ভালোবাসা পেয়েছেন। ওনার কিন্তু চরিত্রের মধ্যে কোন ধরনের পরিবর্তন আনতে পারে। ওনার যে সততা, ওনার যে বিনয়,
ওনার যে মানুষের প্রতি ভালোবাসা এবং সেটা কোনো রকমের পরিবর্তন হয়নি ওনার জীবনে। এবং ওনার পদ পদবি, যেটা আমি আগে বলেছি, ওনার আমি অন্তত ওনার কাছ থেকে কোনোদিন ওনার সেই এই পদ পদবীর জন্য ওনার প্রত্যাশা আমি কোনোদিন দেখি নাই। আর প্রচার বিমুখ ছিলেন উনি। উনি কোনো সময় এই যে এতগুলো কাজ করেছেন অনেকে কিন্তু জানে না। আজকে কিছু কিছু জিনিস আমার নিজেও কিন্তু আমি আজকে প্রথমবারের মতো জেনেছি এই বিভিন্ন বক্তার কাছ থেকে। একেবারে একজন প্রচার বিমুখ ছিলেন উনি। নিজেকে কোনো সময় প্রচার করতেন না, কোনো ব্যাপারে কথা করতেন না। সেটাও আবার বাংলাদেশের রাজনীতি বলেন, সমাজে বলেন, যেহেতু বাংলাদেশের এটাও কিন্তু একটা বড় ব্যতিক্রম ধর্মী চিন্তা, মন মানসিকতা। এটা কয়টা লোকের কাছে পাবেন আপনি? আমাদের দেশে মানুষ হচ্ছে এত বেশি প্রচার বিমুখ না, ঠিক উল্টোটা। সারাক্ষণ একটা নিজেকে প্রচারের মধ্যে থাকে সবাই এখানে বাংলাদেশে। সমাজটা এমন হয়ে গেছে। কিন্তু মোশাররফ ভাইয়ের কাছ থেকে আমি কোনোদিন ওনার নিজের সম্বন্ধে কোনোদিন উনি কোনো মন্তব্য করেন না, এবং উনি কোনোদিন কোনো কমপ্লেন করেন নাই। ওনার প্রত্যাশা কোথায় পূরণ হয়েছে, কোথায় পূরণ হয় না, কোনোদিন উনি বলেন নাই। এইরকম একটি মানুষ আমি আজকে আনন্দিত যে আমাকে এখানে আমি ওনার সম্বন্ধে দু চারটা কথা বলার সুযোগ পেয়েছি। মোশাররফ ভাইয়ের সাথে আমার প্রথম জীবনে যে পরিচয় হয় একটা এয়ারপোর্টে, বিদেশে যাচ্ছি, আমরাও বিদেশে যাচ্ছি, মোশাররফ ভাই আর জাকি সাহেব একসাথে যাচ্ছে। আপনারা সবাই তো বললেন মোশাররফ ভাই তো একটা পরিচয় হচ্ছে জাকি মোশাররফ। মানে ওনার সামাজিক ভাবে উনি তখন রাজনীতিতে আসেন, আমিও তখন রাজনীতিতে আসেনি। ওই যে বিভিন্ন জায়গায় এয়ারপোর্টে ব্যবসা সম্পর্কিত বিভিন্ন জায়গায় দেখা হতো, ওই দুজনকে ওনাদের একা কাউকে খুব আলাদাভাবে পাওয়া খুব কঠিন ছিল। যখনই দেখতাম দুজনেই একসাথে দেখতাম সব জায়গায়। এবং ওনাদের মধ্যে বন্ধুত্ব তো বুঝাই যায়, যেভাবে ওই ব্যাংককে গিয়েছে, ওই আবার একসাথে, আবার আমি ফেরার পথে একই ফ্লাইটে কিন্তু সামহাও আবার ফিরেছি। ওই ওনারা একসাথে সামাজিক ভাবে, ব্যবসায়িক ক্ষেত্রে সবসময় একসাথে থাকতো। এই যে একটা মানুষ যে বন্ধুত্ব টিকে থাকাও, এটা একটা মানুষের চিন্তার প্রতিফলন, ভালো মানুষের চিন্তার প্রতিফলন। কারণ আমাদের দেশে বন্ধুত্ব, ব্যবসার পার্টনারশিপ, এগুলো কিন্তু দীর্ঘমেয়াদী খুব বেশি দিন হয় না। কারণ স্বার্থের যে একটা সংঘর্ষ হয়ে যায়, একটা সাংঘর্ষিক হয়ে যায়। সেটা কিন্তু ওনার লোভ ছিল না বলে, ওনার এই প্রত্যাশা ছিল না বলে, চাওয়া পাওয়ার ব্যাপারে এত ভীষণ ভাবে উনি আগ্রহী না থাকার কারণে ওনার বন্ধুত্ব টিকেছে, ওনার পার্টনারশিপ টিকেছে। এবং রাজনীতিতে ওনার প্রতি কেউ বিমুখ ছিল না। বিএনপির রাজনীতিতে ওনার প্রতি কেউ বিমুখ, সবাই ওনাকে ভালোবেসেছে, সবাই ওনাকে বেগম খালেদা জিয়া ওনাকে অত্যন্ত বেশি বেশি ভালোবাসে। মন্ত্রী হওয়া না হওয়া তো সেটা অন্য বিষয়। আমি তো বলেছি, অনেকে সমৃদ্ধ করে দলকে, অনেকে দল থেকে সমৃদ্ধ হয়। উনি দলকে সমৃদ্ধ করেছেন, উনি বিএনপির রাজনীতিকে সমৃদ্ধ করেছেন। এই যে ওনাদের মতো লোক যদি রাজনীতিতে না আসতেন, যে এই যে ফেনীর রাজনীতিতে আজকে একটা বয়েড হয়ে গেছে, একটা শূন্যতা হয়ে গেছে। উনি যাওয়ার পরে কিন্তু সেই শূন্যতা এখনো পূরণ হয় নাই। রাজনীতিতে অনেকে আসবে যাবে, কিন্তু এটার অর্থ না যে একজন ভালো মানুষের শূন্যতা আরেকজনের সে পূর্ণ করতে পারবে সব সময়, সেটা হয় না। কিন্তু আমি মনে করি না ফেনীর রাজনীতিতে আজকে মোশাররফ ভাইয়ের শূন্যতা পূরণ হয়েছে, অন্তত আমি মনে করি না সেটা। এবং আমাদের অত্যন্ত প্রয়োজনীয়, এটা দেশনেত্রী বেগম খালেদা জিয়ার ডিস্ট্রিক্ট, ওনার বাড়ি, এবং ফেনীর রাজনীতি আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। তো সেখানে আজকেও আমাদের মধ্যে সেই শূন্যতা রয়ে গেছে মোশাররফ ভাই যাওয়ার পরে। আমি আর বেশি দীর্ঘ বক্তৃতা করছি না, আমার আবার একটি প্রোগ্রামে ঢুকতে হবে একটু পরে, এই জন্য ক্ষমা চেয়ে নিচ্ছি। তা আমাকে আজকে মোশাররফ ভাইয়ের উপর দু চারটা কথা বলার সুযোগ সৃষ্টি করে দিয়েছেন। আব্দুল্লাহ সাহেবকে ধন্যবাদ জানাচ্ছি, ওনার পরিবারের সদস্যদের সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। নিশ্চয়ই ওনারা ভালো থাকবেন, নিশ্চয়ই ওনারা সুখে থাকবেন। এরকম একটি মানুষের পরিবার যিনি দিয়ে গেছেন, শুধু নেওয়ার কোনো ইচ্ছা ওনার মধ্যে কোনো সময় আমি দেখিনি, ওনার মধ্যে কোনো লোভ লালসা দেখিনি। ওনার মধ্যে যে বাংলাদেশের যে রাজনীতিতে যে একটা কাটথ্রোট একটা অ্যাটিটিউড, যে বাংলা যেটা বলে গলা কাটা অ্যাটিটিউড, যে কাটথ্রোট অ্যাটিটিউড, যে সিভিয়ার মানে যেটাকে আমি বলি আনহেলদি কম্পিটিশন, মোশাররফ ভাইয়ের মধ্যে আমি কোনোদিন সেগুলো দেখিনি।
এর থেকে বড় তো কিছু নাই। যে একজন বলে গেছেন শাহজাহান সাহেব যে উনি রাজনীতি, আমি তো মনে করি উনি সবচেয়ে বেশি পেয়েছেন, উনি সবচেয়ে বেশি দিয়েও গেছেন এবং উনি রাজনীতি থেকে সম্মানের সাথে গিয়েছে। বাংলাদেশের রাজনীতিতে কয়টা লোক সম্মানের সাথে বিদায় নিতে পারছে এবং পেরেছে? আপনি আমাকে বলেন, কয়টা লোক পারবে? আপনি রাজনীতিতে এমপি হবেন, মন্ত্রী, সবকিছু হবেন, কিন্তু সম্মানের সাথে এখান থেকে যাওয়া এত সোজা ব্যাপার নয়। মোশাররফ ভাই সেই কাজটা করেছেন, ওনার পরিবারকে সুরি সেটা দিয়ে গেছেন। এর থেকে বড় কিছু দেওয়ার পরিবার বন্ধু বান্ধবের জন্য আর কিছু আছে বলে আমি মনে করি না। সবাইকে ধন্যবাদ। অনেক অনেক ধন্যবাদ খুশবু ভাই। অত্যন্ত চমৎকার ভাবে আপনি মোশাররফ হোসেনকে উপস্থাপন করার জন্য আপনার প্রতি অশেষ কৃতজ্ঞতা। আসলে একজন মানুষের মধ্যে কতটা গুণ একজন মানুষের মধ্যে সমন্বয় করতে পারে, এটার একটা উদাহরণ হচ্ছেন মোশাররফ হোসেন। তার মধ্যে একদিকে নিরহংকার, নির্লোভ, জনদরদি এবং রাজনীতি, যে কথাটি আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, রাজনীতিকে তিনি সমৃদ্ধ করেছেন। তিনি পাওয়া না পাওয়ার কথা, আমরা যারা বা তার ভক্ত, তার যে অনুসারী যারা, তারা তার চাওয়া পাওয়া, পাওয়া না পাওয়া নিয়ে তাদের কষ্টবোধ আছে। কিন্তু মোশাররফ সাহেবের মধ্যে যথার্থই আপনি বলেছেন যে মোশাররফ সাহেবের মধ্যে কখনো এই কষ্টবোধ আমরা কখনো দেখিনি, তিনি কখনো প্রকাশ করেছেন এটা অন্তত আমরা দেখিনি। তার আশেপাশে যারা ভক্ত অনুরাগী, তাদের প্রত্যাশা ছিল যে তিনি যেভাবে রাজনীতিতে, ফেনীর রাজনীতিতে ঝুঁকি নিয়ে সবচেয়ে খারাপ সময়টাতে, যখন সেখানে ক্যাডার বাহিনীর অত্যাচারে শত শত নেতাকর্মী যখন বিতাড়িত হয়েছে, তাদেরকে ঢাকার হোটেলে রেখে, ফকিরাপুলের হোটেলগুলা তখন, মেসগুলো তখন ফেনীর কর্মীদের, নেতা কর্মীদের বিচরণের সেখানে ভরে উঠেছিল। তখন তাদের খাওয়া, থাকা, মামলা মোকাবেলা করা, এই কাজগুলো তিনি করেছেন। শুধু তাই নয়, জাতীয় পর্যায়ে আমি বিশ্বাস করি যে আমির খসরু মাহমুদ চৌধুরী তিনি জানেন যে বিশেষ করে বাংলাদেশের রাজনীতির নানা বাঁকে তিনি যে বিশেষ করে পার্বত্য চট্টগ্রাম লং মার্চের কথা যদি বলি, ওই লং মার্চ অর্গানাইজ করার ক্ষেত্রে তিনি যে গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন সেটা আমরা জানি। 1996 সালে যখন বিএনপি ক্ষমতা ছাড়ে, তখন যে একটি পরিস্থিতি তৈরি হয়েছিল রাজপথে, তখনকার নয়াপল্টনে 2006 সালে নয়াপল্টনে যে তাৎক্ষণিক বৃহত্তম একটি সমাবেশ করে পরিস্থিতি মোকাবেলা করা হয়েছিল, এক্ষেত্রে নেপথ্য থেকে ভূমিকা পালন করেছেন মোহাম্মদ মোশাররফ হোসেন, আমরা জানি। বিশেষ করে আন্দোলন সংগ্রামে অকাতরে কিভাবে পৃষ্ঠপোষকতা করেছেন, দলমত নির্বিশেষে। আমি আসমরব তার এক লেখায় বলেছেন যে আমার রাজনীতির পৃষ্ঠপোষক ছিলেন তিনি। এরকম যদি মেনন সাহেবকে যদি ডাকা হয়, তিনিও এই কথা অকপটে স্বীকার করবেন, আমি বিশ্বাস করি। ইনু সাহেবকে ডাকা হলে তিনিও স্বীকার করবেন। দিলীপ বড়ুয়াকে যদি আলোচনায় ডাকা হয়, তিনিও স্বীকার করবেন। এইভাবে যদি আওয়ামী লীগের রাজনীতির সাথে যারা আওয়ামী লীগের এখন সিনিয়র নেতৃবৃন্দ আছেন, তাদের অনেককে আমি মোশাররফ সাহেবের ড্রয়িং রুমে দিনের পর দিন আমি দেখেছি। এই কাজগুলো তিনি দলমত নির্বিশেষে কিন্তু রাজনীতির পৃষ্ঠপোষকতা করেছেন। তিনি ব্যবসায়ীর কথা, যে কথাগুলো বলেছেন আমির খসরু মাহমুদ চৌধুরী সহ অন্যান্যরা, তিনি ব্যবসা থেকেও তিনি যা পেয়েছেন তার চাইতে অনেক বেশি দিয়েছেন। তিনি পায়োনিয়ার ছিলেন গার্মেন্টস সেক্টরে, তিনি পায়োনিয়ার ছিলেন জনশক্তি রপ্তানির। সেই সময়ে যখন জনশক্তি রপ্তানি, আদম রপ্তানি বা মানুষ রপ্তানি শিরোনাম হয়েছিল তখনকার বিচিত্রাতে, এবং সে মানুষ রপ্তানি কারক হিসেবে তখনকার তাকে বলা হয়েছিল যে তিনি কিভাবে প্রথম 6000 জনশক্তি রপ্তানি করেছিলেন, সেটা নিয়ে কাভারেজ স্টোরি, প্রশংসা সূচক একটা কাভারেজ স্টোরি হয়েছিল, যদিও সেটা শিরোনাম ছিল মানুষ রপ্তানি। এই যে আজকে কোটিরও বেশি মানুষ আজকে প্রবাসে আছেন, প্রবাসী, অনেক প্রবাসী হয়তো এই আমাদের এই লাইভে যুক্ত আছেন বা দেখবেন, তাদের এই যে তাদের বিদেশে কর্মসংস্থানের জায়গাটির সূচনা করেছিলেন এই জাকি মোশাররফ এবং এই বেইস্টার। এবং সেখানে জহিরুল ইসলাম চৌধুরীর কথা বলা হয়, উনি সীমিত আকারে অল্প কয়জনের দিয়ে ইনিশিয়েট করেছিলেন সত্য, কিন্তু মূলত এটাকে বাণিজ্যিকভাবে প্রাইভেট সেক্টর থেকে জনশক্তি রপ্তানির কাজটি শুরু হয় কিন্তু মোশাররফ জাকির মাধ্যমে। এই ইতিহাস অনেকে জানেন না। আর আমরা আজকে যে সবচেয়ে বেশি যে গুরুত্ব দিয়েছি গণমাধ্যমের যে পৃষ্ঠপোষকতা, আজকে শাহজাহান সর্দার এখানে এসেছেন। আজকে আমি জানি দেশের তারকা সম্পাদকদের অন্তত 7 ডজন তারকা সম্পাদকের কথা আমি জানি,
যারা নিয়মিতভাবে মোশাররফ সাহেবের এখানে যাতায়াত করতেন, নানানভাবে তাদের সুখে দুঃখে পৃষ্ঠপোষকতা চেয়েছেন এবং অকাতরে তিনি সে পৃষ্ঠপোষকতা করেছেন। ফাইন্যান্সিয়াল এক্সপ্রেস তিনি দৈনিক সফলভাবে তিনি প্রকাশ করেছেন। এছাড়া অন্যান্য সংবাদপত্রের গুলোর যে আলোচনা এসছে এর বাইরেও বহু সংবাদপত্র তিনি পৃষ্ঠপোষকতা করেছেন। কোনোদিন কাউকে বলেন নাই তিনি এই পৃষ্ঠপোষকতা দিচ্ছেন। আমি একটি সাপ্তাহিক সংবাদদাতা বের করতাম, বৃহত্তর নোয়াখালীতে খুবই জনপ্রিয় ছিল। তিনি এটাকেও তার অনুপ্রেরণায় এবং তার পক্ষ থেকে বিভিন্ন ধরনের সহযোগিতা, বিজ্ঞাপন দিয়ে সহযোগিতা, বিভিন্নভাবে পরামর্শ দিয়ে তিনি এটাকে পৃষ্ঠপোষকতা দেওয়ার কারণে বৃহত্তর নোয়াখালীতে সেই দুঃসময়ে যখন ক্যাডার বাহিনীর রাজত্ব, তখন ওই পত্রিকা সেখানে একটা প্রতিবাদী কণ্ঠ হিসেবে প্রতিষ্ঠিত হয়েছিল। এই মোশাররফ সাহেবেরই সেটার নেপথ্য থেকে তিনি অবদান রেখেছেন। এভাবে যদি বলতে যাই তার প্রত্যেকটি সেক্টরে, কোন সেক্টরে তিনি অবদান রাখেননি, প্রত্যেকটি সেক্টরে। অথচ এই মানুষটিকে আমরা কত দ্রুত আমরা ভুলে যাচ্ছি, আমরা কত ভুলিয়ে দিচ্ছি। এটাই অনেকটা কষ্টের, অনেকটা বেদনার জায়গা থেকে আজকের এই আয়োজন। আমি বিশ্বাস করি আজকে এখানে যারা যুক্ত হয়েছেন, আমরা যদি আমন্ত্রণ জানাতে পারতাম, আমরা যদি এখানে অ্যাকোমোডেট করতে পারতাম, তাহলে অন্তত পক্ষে আরো 20 জন বিশিষ্ট ব্যক্তিকে এখানে আনতে পারতাম, যারা মোশাররফ সাহেবের কাছে ঋণী হয়ে আছেন, যারা এখানে কথা বলতে চান। কিন্তু আমাদের লিমিটেশনস এর কারণে, সীমাবদ্ধতার কারণে আমরা অনেককে যুক্ত করতে পারি নাই। হাসনাত করিম পিন্টু তিনি ঘন্টাব্যাপী চেষ্টা করেও প্রযুক্তিগত কারণে তিনি যুক্ত হতে পারেননি। তিনিও মোশাররফ সাহেবের খুব ঘনিষ্ঠ সাংবাদিকদের একজন ছিলেন। এর বাইরে সংবাদপত্র জগৎ বলি, ব্যবসায়ী জগৎ বলি, আজকে যে ঢাকা উত্তরের মেয়র আতিকুল ইসলাম সাহেব, তার যে উত্থান বিজিএমইতে, তার নেতৃত্ব আমি খুব কাছে থেকে দেখেছি, তাকে কিভাবে এই মোশাররফ সাহেব প্রমোট করেছেন এবং বিজিএমইতে নেতৃত্ব এসেছেন এবং তার ধারাবাহিকতায় আজকে তিনি ঢাকা উত্তরের মেয়র হয়েছেন। এই কথাগুলো আমি অন রেকর্ড বলছি, কারণ আমার কাছে এগুলার সবই আমার কাছে প্রমাণ, তথ্য প্রমাণ আছে বলেই আমি অন রেকর্ড এই কথাগুলো আজকে লাইভে বলছি। যারা মোশাররফ সাহেবকে এর কাছ থেকে বিভিন্ন ভাবে পৃষ্ঠপোষকতা পেয়েছেন, কিন্তু আজকে দুঃখজনক ভাবে আমি আজকে একজন সংবাদকর্মী হিসেবে আমার কাছে কষ্ট লাগে। দুঃখজনক ভাবে যে তারকা সম্পাদকদের কথা বললাম, অনেকে তার কাছ থেকে অকাতরে পৃষ্ঠপোষকতা পাওয়ার পরও তার মৃত্যুবার্ষিকীর একটি নিউজ তারা প্রকাশ করার প্রয়োজন বোধ করেন না। ইভেন তার মৃত্যুর পরে তার সংবাদ যে অত্যন্ত মানে পুয়ার ভাবে তারা উপস্থাপন করেছেন, সেটা আমি তখনই একটি লেখনীতে আমি লিখেছিলাম। তো আমরা কোন জাতি, কোন বিশ্বাসঘাতক, কোন মানে নিমক হারাম জাতি, আমার শব্দটা খুব কঠিন হয়ে যাচ্ছে কিনা জানি না, সেই জাতি কোন রকম তাদের উন্নতি, তাদের অগ্রগতি হতে পারে না। যার যে অবদান, যেখান থেকে যার যতটুকু অবদান, সেই অবদানটুকু স্বীকার করা এবং তার জন্য অন্ততপক্ষে দোয়া করা, নিজের জায়গা থেকে যতটুকু সম্ভব করা, তাকে স্মরণীয় করে রাখার প্রচেষ্টা থেকেই আমি আজকের এই আয়োজনে যারা যোগ দিয়েছেন প্রত্যেকের প্রতি অশেষ কৃতজ্ঞতা। অত্যন্ত ব্যস্ততার মধ্যে, ব্যস্ত সময়ের মধ্যে আমির খসরু মাহমুদ চৌধুরী, তার আরেকটি প্রোগ্রামও ডিলে হয়ে যাচ্ছে, তিনি আরো আগেই সেখানে যাওয়ার কথা, তিনি যে সময় দিয়েছেন তার প্রতি অশেষ কৃতজ্ঞতা জানাচ্ছি। যারা এর মধ্যে আলোচনা করে চলে গেছেন তাদের অন্য প্রোগ্রামে যুক্ত হওয়ার জন্য, তাদের প্রতিও কৃতজ্ঞতা। যে আমরা মোশাররফ সাহেবকে, আমি মনে করি মোশাররফ সাহেব শুধু না, মোশাররফ সাহেবদের যারা এই দেশকে, এই জাতিকে যারা সার্ভ করেছেন, যারা দিয়ে গেছেন, যারা নিজেদের স্বার্থ জলাঞ্জলি, স্বার্থের দিকে তাকাননি, তারা নির্লোভ ভাবে নিরহংকারী হিসেবে এই দেশকে, জাতিকে দিয়ে গেছেন এবং একদম খাঁটি দেশপ্রেম নিয়ে যারা এই দেশকে সার্ভ করেছেন, তাদেরকে কোনোভাবেই যাতে আমরা ভুলে না যাই, এই কথাটি আরেকবার স্মরণ করিয়ে দিয়ে আজকের এই আয়োজন সমাপ্ত ঘোষণা করতে চাচ্ছি। এবং এই লাইভে যারা যুক্ত হয়ে এতক্ষণ শুনেছেন এবং এই আজকের আলোচনাটি আমরা এখানে 3টি প্ল্যাটফর্মে এটি লাইভ হয়েছে। আমার ফেসবুক আইডিতে লাইভ হয়েছে, চ্যানেল এর ফেসবুক পেজে লাইভ হয়েছে এবং ফেনি একটি পেজ, জনপ্রিয় পেজ, সেখানে লাইভ হয়েছে। এর বাইরে এটাকে আমরা ইউটিউব চ্যানেলে আর এডিটেড ফর্মে আগামীকালই এটা ইউটিউব চ্যানেলে দেওয়া হবে এবং আমি বিশ্বাস করি এটা যুগের পর যুগ এটি অনলাইনে থাকবে। যারা আজকে শুনতে পারেননি, লাইভে শুনতে পারেননি, দেশে বিদেশে কাছে দূরে তারা যেখানে আছেন, প্রত্যেকে এটা অনলাইন থেকে তারা সংগ্রহ করতে পারবেন, সংরক্ষণ করতে পারবেন, ডকুমেন্টারি হিসেবে রাখতে পারবেন এবং যে কোনো সময় আমি মনে করি এটা
অনেকের কাছে এটা মোশাররফ সাহেবকে আমরা একটি তার যে অবদান সেটা আমরা খানিকটা হলেও তুলে ধরতে পেরেছি। তার ব্যাপারে আলোচনা করতে হলে ঘন্টার পর ঘন্টা আলোচনা করেও শেষ করা যাবে না। তারপরেও আমরা খানিকটা চেষ্টা করলাম। এটুকুই তার পরিবারের পক্ষ থেকে। তার জ্যেষ্ঠ কন্যা আমাদের সাথে শেষ পর্যন্ত আছেন আমরা দেখতে পাচ্ছি। অন্যরাও নিশ্চয় লাইভে সেটা শুনতে পাচ্ছেন, যদিও স্ক্রিনে না থাকলেও আমরা তাদের প্রতিও কৃতজ্ঞতা জানাই। তারা এই আয়োজনে তারা সহযোগিতা করেছেন বলেই এটা সফল করা সম্ভব হয়েছে। আমরা অন্ততপক্ষে অতিথি নির্বাচন এসব বিষয়ে তাদের পরামর্শ নিয়েছি। তারা এইসব বিষয়ে পরামর্শ দিয়ে আমাদের আজকের আয়োজনকে সহযোগিতা করেছে। সেজন্য তাদের প্রতি কৃতজ্ঞতা। এবং আমরা আগামী দিনগুলোতে আমরা মনে করি যখন যেভাবেই সম্ভব আমরা তাকে ভুলে যাব না, তাকে মুছে ফেলবো না। আমরা আমাদের হৃদয়ে আমরা ধারণ করে রাখবো। তার যে গুণগুলো আছে সেগুলো আমরা নতুন প্রজন্মে যাতে ধারণ করতে পারে সে ব্যাপারে আমরা উৎসাহ দেব। এই প্রত্যাশা ব্যক্ত করে আজকের লাইভ আয়োজন এখানে সমাপ্ত করছি। চ্যানেল এর পক্ষ থেকে আপনাদের সকলকে অশেষ কৃতজ্ঞতা এবং শুভেচ্ছা।